So you all know that this is our seventh free live class of this free course, and in this class I am going to talk about practical use of preposition as well as uh, রিডিং প্র্যাকটিস অ্যান্ড কনভারসেশন প্র্যাকটিস। সো প্রথমত আমি প্রেপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে কথা বলবো। আপনি ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স লিখতে যান বা বলতে যান, আমাদের অ্যাজ ইউজুয়াল প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। তো কিভাবে প্রেপোজিশনের সঠিক ব্যবহার আমরা করতে পারি এটি আমি দেখাবো। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফ্রি হ্যান্ড রাইটিং অথবা আপনি স্পিকিং এ প্রেপোজিশনের সঠিক ব্যবহার যারা করতে পারেন না, আজকের এই ক্লাসটিতে যদি আপনি লাস্ট পর্যন্ত থাকেন, আমি আবারও বলছি, প্রেপোজিশন সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকবে না। অনেক ভালোভাবে প্রেপোজিশনকে আপনি আপনার বাক্যে ব্যবহার করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে রিডিং প্র্যাকটিস। এর বেনিফিটটা কি? যখন আপনি একটা প্যাসেজ ইংলিশে রিড আউট করবেন, একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, সেটা কোন টেন্সে লেখা আছে, এগুলো খুব সহজে আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ রিডিং স্পিডটা ডেভেলপ করা যায়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি থাকলে সেটার ডেভেলপমেন্ট আসে, এবং এই জায়গাটা অ্যানালাইসিস করতে পারলে স্পিকিং এর যে অ্যাবিলিটি, এটাও ইনক্রিজ হয়। সেটা কিভাবে হয় আমি আপনাদের ইন ডিটেলসে সবকিছু দেখাবো। আমরা অনেকেই আছি একটা প্যাসেজ পড়ি, রিড আউট করি, বাট অ্যাকচুয়াল থট, অ্যাকচুয়াল অর্থ বা মিনিং বের করতে পারি না। অর্থাৎ একটা বাক্য ঠিক কোন টেন্সে লেখা, না ভয়েস মেনটেন করে লেখা, না মডেল মেনটেন করে লেখা, বা কোথায় ফ্রেজ আছে, কোথায় ক্লজ আছে, কোন ওয়ার্ড কোন পার্ট অফ স্পিচ, এগুলো না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, লিখতে পারি না, ইভেন একটা বিষয় পড়ে তার অর্থ বের করতে পারি না। তো সেইগুলো নিয়ে আমি কথা বলবো ইন ডিটেলস। আবারও বলছি, আমার এই ক্লাসগুলো প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন। তো আমরা আসেন আগে প্রেপোজিশন নিয়ে কথা বলি। তো প্রেপোজিশনটা কি একটু দেখেন। বলছে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্স এর সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ এই বিষয়টা মূলত কি, আগে আমাকে এটা বুঝতে হবে। যে কোনো টপিক পড়ার আগে তার তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়। আপনারা যারা প্রথম দিন থেকে আমার ফ্রি ক্লাসগুলো করছেন, আপনারা জানেন আমি একটা পার্টিকুলার স্ট্রাকচারে কথা বলতাম, যে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই হ্যাভ আ পার্টিকুলার স্ট্রাকচার, অ্যান্ড দ্য স্ট্রাকচার ইজ ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। প্রথমত আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গায় আমাদের নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হবে। আফটার দ্য সাবজেক্ট উই ইউজ ভার্ব। সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহারটা হয়, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আমাদের অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস এই এর ব্যবহারটা হয়ে থাকে। এই যে একটা স্ট্রাকচার আমি লিখলাম, আমার কথাটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বিষয়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই স্ট্রাকচারটা মেনটেন করে ইংলিশের 90% সেন্টেন্স ডেভেলপ করা হয় বা তৈরি করা হয়। এবং এই স্ট্রাকচারকে ইন ডিটেলসে আমি ডিসকাস করছিলাম, যে অবজেক্ট বিষয়টা কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়ালস কি, অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে কিভাবে লং সেন্টেন্স তৈরি করা যায়। এখন এইখানে প্রেপোজিশনের অবস্থানটা কোথায় জানেন? প্রেপোজিশনের অবস্থানটা হচ্ছে এই যে এক্সটেনশন লিখছি না, অর্থাৎ এই যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এই জায়গাটায় এগুলোকে আমরা বলছি সেন্টেন্স কম্পোনেন্টস বা এলিমেন্টস। একটা সেন্টেন্স বা বাক্যের অলংকার। কিন্তু অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই জায়গাটায় মোস্ট অফ দ্য টাইম আমার নাউন অথবা প্রোনাউন বসে। কি বসে? পার্ট অফ স্পিচ হিসাবে এই জায়গাটায় আমাদের নাউন অথবা প্রোনাউন বসে থাকে। ঠিক এর আগে, অর্থাৎ ভার্বের পরে এক্সটেনশনে যে নাউন প্রোনাউন থাকে, তার আগে মূলত এই যে একটা ব্ল্যাঙ্ক জায়গা রাখলাম, এই রকম জায়গায় প্রেপোজিশন ব্যবহৃত হয়ে থাকে বা প্রেপোজিশনের অবস্থানটা থাকে। আমার কথাটা ভালোভাবে বোঝেন। আমাদের এই স্ট্রাকচারের ভিতর প্রেপোজিশনের অবস্থানটা কোথায় বলছি? মোস্ট অফ দ্য টাইম সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট, ওই অবজেক্টের নাউন বা প্রোনাউন থাকে মোস্ট অফ দ্য টাইম। ঠিক তার আগে, বা অ্যাডভার্ব থাকলেও ঠিক তার আগে মূলত প্রেপোজিশন বসে। অর্থাৎ ভার্বের পরে এক্সটেনশনের আগে, নাউন বা প্রোনাউনের আগে প্রেপোজিশনটা বসে থাকে। যেমন হি গোস টু স্কুল, দেখেন টুটা কেমন জায়গা। উই লিভ অন রাইস, আই কাম ফ্রম ইউকে, তাহলে এই ফ্রম, অন, টু, এগুলো সবই হচ্ছে প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন বিষয়টা কি, আগে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি যে কথাটা বলছি খুব ভালোভাবে বোঝেন। আমি যদি প্র্যাকটিক্যালি বলি, মনে করেন
একটা ছেলেকে আপনি যদি কোট বুট শার্ট টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক বা সিনেমার নায়িকাদের সাজায় না, বা বিয়ের যে নতুন কনে নতুন বউদেরকে সাজায় না, সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, তাহলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে ডেকোরেট করে, গর্জিয়াস করে, একটা সেন্টেন্স বা বাক্যের অর্নামেন্ট অর্থাৎ অলংকার হিসাবে কাজ করে। প্রেপোজিশন ইউজ করলে সেন্টেন্সটা দেখতে সুন্দর লাগে। আর যদি প্রেপোজিশন ইউজ করতে না পারেন, ব্যবহার না করেন, একটা সেন্টেন্স বা বাক্য খাপছাড়া খাপছাড়া মনে হয়, একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের কানেকশন ভালোভাবে হয় না। তো এখানে প্রেপোজিশন ডিকশনারি নামে আমি একটা পার্ট রেখেছি। অর্থাৎ প্রেপোজিশনাল ওয়ার্ডগুলোর সার্টেইন কোনো মিনিং হয় না, নির্দিষ্ট কোনো অর্থ হয় না, বাট যে অর্থে বা যে সেন্সে এগুলোর ব্যবহার হয়ে থাকে, সেটা আমি এখানে মূলত দেওয়ার চেষ্টা করেছি। আগে এইটা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো, ডিসকাস করব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এইটা দেখানোর পর আমি আমাদের মেইন পার্টে চলে আসবো। অর্থাৎ এখানে 30টা প্রেপোজিশনের ইন ডিটেলস ব্যবহার দেওয়া আছে। তো এটা আমি আপনাদেরকে দেখাবো। এটাতে স্যারের হেল্প নেওয়া লাগে না, বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, নিজে নিজে প্র্যাকটিস করলেই হয়। এখানে আপনি যত প্র্যাকটিস করবেন তত দ্রুত ডেভেলপ করতে পারবেন। আরো কিছু এক্সারসাইজ আছে এখানে, প্রিপোজিশনের উপর অনেক কিছু আছে। বাট এইটার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে জায়গাটা, অর্থাৎ প্রিপোজিশনস ডিকশনারি, এইটা নিয়ে যদি আমি একটু কথা বলি। আমার ওই যে 30টা প্রিপোজিশনের ব্যবহার বলছি, দেখবেন ওগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। ইজিলি যে কোনো প্রিপোজিশনকে আপনি সঠিক প্লেস বা অবস্থানে ইউজ করতে পারবেন, বসাতে পারবেন। তাহলে দেখেন, আমরা যদি একটু দেখি, টু টু এর ব্যবহারটা মূলত কোথায় হয়? বলছে নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। কোথায় বসে? নির্দিষ্ট কোন একটা দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে। অর্থাৎ মূলত কোন একটা দিকে যাওয়া আসা বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। ফর এক্সাম্পল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। অথবা আম গোয়িং টু মার্কেট, আম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। এরকম কোন একটা দিকে যাওয়া বোঝাতে মূলত টু বসে। এছাড়া কারো প্রতি বা পর্যন্ত, যেমন আমি যদি বলি হি উইল কাম টু মি, সে আমার কাছে আসবে অন মানডে, অর্থাৎ সোমবার সে আমার কাছে আসবে। হি উইল কাম টু মি অন মানডে। এই যে টু মি, কার কাছে? আমার কাছে। এই যে কারো কাছে আসা, কারো পর্যন্ত, কারো প্রতি বোঝাতে আমাদের টু প্রিপোজিশনটা বসে। এটা ছাড়া আরো দুই একটা ব্যবহার আছে, সেখানে আমি আসবো। বাট এখানে আমি যেটা দেখাচ্ছি এগুলোর মেইন ইউজটা কোথায়, আর একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হবে। যেমন নিচে আরেকটা ওয়ার্ড আছে, দেখেন, এটা হচ্ছে টুয়ার্ডস। অনেকে এই ওয়ার্ডটার সাথে আনফ্যামিলিয়ার বা অপরিচিত, অর্থাৎ অনেকে জানেই না যে এটা একটা ওয়ার্ড বা এটা একটা প্রিপোজিশন। টুয়ার্ডস এর ব্যবহারটা কোথায় হয় জানেন? অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে, অর্থাৎ আনসার্টেইন একটা ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। সেটা কেমন? মনে করেন, কথাটা বুঝবেন, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবেন। আমি বলছি যে সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। মনে করেন আপনি সারাদিন বাড়িতে শুয়ে আছেন, কোনো কাজ নেই। এখন সন্ধ্যাবেলায় আপনার আর বাড়ি বসে থাকতে ভালো লাগছে না, আপনি একটু বাড়ি থেকে বের হতে চান রিফ্রেশমেন্টের জন্য। আপনার বাড়ির পাশে একটা খেলার মাঠ আছে, অথবা একটা পার্ক আছে, অথবা একটা মার্কেট আছে। আপনি সেখানে যেতে চাচ্ছেন, আপনার বাসায় ভালো লাগছে না, তাই বের হবেন। এখন আপনি আপনার আম্মুকে যদি বলেন যে আম্মু, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আমি একটু পার্কের দিকে যাচ্ছি, আমি একটু মাঠের দিকে যাচ্ছি, অর্থাৎ দিকে, মাঠে যাচ্ছি, পার্কে যাচ্ছি, এটা বলছি না। অর্থাৎ আমি সারাদিন বাসায় শুয়ে আছি, সন্ধ্যাবেলায় আমার ভালো লাগছে না, মনে হচ্ছে বাইরে থেকে একটু হেঁটে আসলে ভালো হতো, এর জন্য আমি বাইরে বের হয়েছি। আমি যে জায়গাটায় যাব বলে বলছি, ওই জায়গা পর্যন্ত আমি শিওর যাব কিনা সেটা কিন্তু আমি জানি না। এই জায়গাটায় বা এই সিচুয়েশনে আপনি টু এর পরিবর্তে টুয়ার্ডস প্রিপোজিশনের ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি বলি আই অ্যাম গোয়িং টুয়ার্ডস মার্কেট, এর মানে হচ্ছে আমি বাজারের দিকে যাচ্ছি। অর্থাৎ সার্টেইন ডেস্টিনেশন বা নির্দিষ্ট গন্তব্য বোঝাতে টু প্রিপোজিশনের ব্যবহার হয়। আর আনসার্টেইন ডেস্টিনেশন, অর্থাৎ অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে টুয়ার্ডস প্রিপোজিশনের ব্যবহার হয়। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন।
অনির্দিষ্ট। আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। অর্থাৎ ঠিক বাজার পর্যন্ত যাব কিনা আমি জানি না, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, মাঝপথে ফিরেও আসতে পারি। তাহলে আমি কি বললাম? সার্টেন ডেস্টিনেশনে কোনো দিকে যাওয়া বোঝাতে টু বসবে, আনসার্টেন ডেস্টিনেশনে টুয়ার্ডস বসবে। এরপর দেখেন অ্যাট, স্থান সময় বা নির্দিষ্ট সময়ের পূর্বে, স্থান অথবা সময় অথবা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। এটা মূলত কেমন? মনে রাখবেন, অ্যাট এর অনেকগুলো ব্যবহার আছে, দামের পূর্বে, বয়সের পূর্বে অ্যাট বসে, বাট অ্যাট এর মেইন ব্যবহার হচ্ছে দুইটা। সেটা কি? যে কোনো একটা প্লেস বা জায়গার আগে, এবং এটা হতে হবে তুলনামূলক ছোট জায়গা। আর হচ্ছে সার্টেইন টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ ঘড়ির কাঁটার আগে। কেমন সেটা? এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি যদি আপনাকে ইংলিশ একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমি কিভাবে বলবো? বোঝার চেষ্টা করেন। আমি এইভাবে বলছি যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি 10টায় আপনাদের ক্লাস নিব, এই যে 10 p.m., 10টা, এর আগে যে অ্যাট আমি ইউজ করলাম, এইটাই হচ্ছে মূলত সার্টেন টাইমের আগে প্রেপোজিশন অ্যাট এর ব্যবহার। এরকম 9টা, 10টা, 11টা, 12টা, একটা, দুইটা প্রিপোজিশনের আগে আপনি অ্যাট এর ব্যবহারটা করতে পারেন। আরেকটা কি বলছি? যে সরি, নির্দিষ্ট সময়ের আগে। আরেকটা কি বলছি? স্থান বা সময় বোঝাতে এটা তুলনামূলক ছোট জায়গা হতে হবে। ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড, ইনস্টিটিউশন, অফিস, কোর্ট, স্টেডিয়াম, হ্যাঁ, ভিলেজ, উপজেলা, এই যে জায়গাগুলো, এই যে প্লেস গুলোকে ইন্ডিকেট করতে অডিটোরিয়াম, এদের আগে অ্যাড বসে। ইন, দেখেন, এটা মোস্ট পাওয়ারফুল একটা প্রেপোজিশন। ইনও কিন্তু মূলত কোনো একটা প্লেসকে ইন্ডিকেট করতে বসে। মনে রাখবেন, যে কোনো প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করার জন্য অ্যাট এবং ইন, এই দুইটা প্রেপোজিশনের ব্যবহার হয়। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। আপনি বলতে পারেন আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ঢাকা, কিন্তু ঢাকাও একটা বড় জায়গা, ক্যাপিটাল। কিন্তু যদি দুইটা জায়গাকে একসঙ্গে মেনশন করা হয়, তাহলে ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন। আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এইভাবে সেন্টেন্স গুলো তৈরি হয়ে থাকে। এবার বোঝেন, মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। এই ইন প্রেপোজিশনটা একটা পাওয়ারফুল প্রেপোজিশন। যে কোনো একটা মাসের আগে, যেমন দেখেন, আমি যদি বলি হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। অথবা হি ওয়াজ বর্ন ইন 1995, সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল। এরকম মান্থ আর ইয়ার্স, অর্থাৎ মাস বা সালের আগে আমার ইন প্রিপোজিশন বসে। কোনো বড় জায়গার আগে বসে, এটা তো বললাম। ভাষা বা বিষয়ের আগে ইন বসে। কেমন জানেন? এই দেখেন, হি রোড আ পোয়েম, অর্থাৎ সে একটা কবিতা লিখেছিল ইন বেঙ্গলি। ইন বেঙ্গলি, সে বাংলায় একটা কবিতা লিখেছিল। হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি, সে বাংলায় একটা কবিতা লিখেছিল। হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি। কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই যে আমার ভাষার আগে ইন বসালাম, আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ। এছাড়া কোনো বিষয়, অর্থাৎ যে কোনো সাবজেক্টকে ইন্ডিকেট করতেও কিন্তু ইন বসে। আমাদের অনেক সময় বিভিন্ন কোশ্চেনে, ভাইবা বোর্ডে একাডেমিক কোয়ালিফিকেশন জানতে চাওয়া হয় না? হ্যাঁ, যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখন আপনি যদি বলেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স সম্পন্ন করেছি, হ্যাঁ, বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এই যে কথাগুলো আমরা বলবো, এটা ইংলিশে কিভাবে বলি? যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন in English, in political science, in Bangla, in economics from ইউনিভার্সিটি অফ ঢাকা। এইভাবে আমরা এগুলোকে প্রকাশ করতে পারি। অর্থাৎ এই যে সাবজেক্টের আগে, সেটা পলিটিক্যাল সায়েন্স হোক, ইংলিশ হোক, বাংলা হোক, সাবজেক্টের আগে ইন প্রিপোজিশন ইউজ করতে হবে। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আর কি বললাম, একটা কথা মনে রাখেন, অনেকেই যারা পড়াশোনা করছেন, স্টিল ইউ আর স্টুডেন্টস অফ আ কলেজ অর ইউনিভার্সিটি,
আমি যদি আপনাকে বলি যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন অর হুইচ ক্লাস আর ইউ স্টাডিং অর ডু ইউ স্টাডি নাও, যদি এইভাবে আমি কাউকে কোশ্চেন করি, অনেকেই এটা সঠিকভাবে অ্যান্সার দিতে পারে না। দেখবেন বলবে আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা। অর্থাৎ সাবজেক্ট ভার্বের কোনো ঠিক থাকে না, প্রেপোজিশনের সঠিক ব্যবহার জানা থাকে না। এটা না থাকার কারণে আমাদের সেন্টেন্স গুলো কারেক্ট হয় না। আমি যদি বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়তেছি, এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়তেছি, বা আমি অমুক কলেজে এই সাবজেক্টে মাস্টার্স পড়তেছি। এগুলো আমরা বলতে পারি না সঠিকভাবে। কিভাবে করতে হবে দেখেন, দেখেন আই এম স্টাডিং। এবার আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন, প্রত্যেকটা সাবজেক্ট একটা প্রোগ্রামের আন্ডারে থাকে, একটা কোর্সের আন্ডারে থাকে। সেই নামটা, প্রোগ্রামের নামটা মেনশন করতে হয়। অর্থাৎ আই এম স্টাডিং, আপনার যদি ইংলিশ, বাংলা এই সাবজেক্ট গুলো হয় তাহলে বিএ, ব্যাচেলর অফ আর্টস। যদি কমার্সের সাবজেক্ট হয় তাহলে বিবিএ। যদি মাস্টার্স হয় তাহলে এমবিএ। যদি অন্যান্য সাবজেক্ট গুলো হয় অর্থাৎ সমাজ বিজ্ঞান অনুষদের, যেমন ইকোনমিক্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, তখন ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, বিএসসি। এই যে প্রোগ্রামের নামগুলো বলছি না, এই নামগুলো মেনশন করবেন। এই নামগুলো মেনশন করলে কি হবে জানেন? অনেকেই আছেন যারা বাইরের কান্ট্রির লোকজনের সঙ্গে কমিউনিকেশন করে থাকেন, কনভারসেশন করে থাকেন। তো বাইরের দেশের এডুকেশনাল লেভেল আমাদের দেশের এডুকেশনাল লেভেলের সঙ্গে সেম নাও হতে পারে, ম্যাচ নাও করতে পারে। যেমন বাংলাদেশে ঢাকা কলেজ, ঢাকা কলেজে অনার্সও আছে, আবার ইন্টারমিডিয়েটও আছে। এখন আপনি যদি বলেন যে আমি ঢাকা কলেজে ইংলিশে পড়ি, এখন আপনি অনার্স পড়েন, না সেখানে মাস্টার্স পড়েন, না সেখানে ইন্টার পড়েন, সে বুঝবে কিভাবে? এই জন্য আপনাকে প্রোগ্রামের নাম মেনশন করতে হয়, তাহলে সেটা বেশি ভালো দেখায়। ঠিক আছে? এবং অপোজিট যে পার্সনটা থাকে সে বুঝতে পারে যে আপনি পড়াশোনা ঠিক কোন লেভেলে আছেন, কোন স্তরে আছেন। তো আপনি বলতে পারেন যে আই এম স্টাডিং বিএসসি, বিএসসি, হ্যাঁ, অনার্স, এইচ আই এম স্টাডিং বিএসসি অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, SCIENC, ইন পলিটিক্যাল সায়েন্স অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা। অর্থাৎ স্টিল নাও ইউ আর স্টাডিং অন আ পার্টিকুলার ইনস্টিটিউশন, ইউ হ্যাভ টু ইউজ অ্যাট প্রিপোজিশন বিফোর দ্য ইনস্টিটিউশন। ঠিক আছে? আর আপনি যদি পাশ করে বের হয়ে যান, আপনাকে ফ্রম ব্যবহার করতে হবে, যেহেতু হতে বা থেকে এখানে বিচ্যুত ঘটছে, ওই জায়গা থেকে আপনার পড়া শেষ করা হয়ে গেছে, সেখানে ফরের ব্যবহার করতে হবে। বাট আপনি কোনো একটা কোম্পানিতে স্টিল চাকরি করছেন, কোনো একটা ব্যাংকে আছেন, কোনো একটা অফিসে আছেন, কোন একটা ইউনিভার্সিটি, কোন একটা কলেজে পড়াশোনা করছেন, সেই প্রতিষ্ঠানটার নামের আগে, ওটাও তো একটা জায়গা, একটা প্লেস, সেই প্রতিষ্ঠানের নামের আগে এক প্রিপোজিশন বসাবেন, সাবজেক্টের নামের আগে ইন প্রিপোজিশন বসাবেন। তাহলে আমি যদি বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স সম্পন্ন করেছি, মাস্টার সম্পন্ন করেছি, এই কথাগুলো আমি কিভাবে বলবো? যে আই হ্যাভ কমপ্লিটেড MA, হ্যাঁ, অর্থাৎ কি, মাস্টার্স ইন ইংলিশ, ইন ইংলিশ ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। বাট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি অনার্স, হ্যাঁ, পড়তেছি মাস্টার্স। তাহলে আই এম স্টাডিং MA, অর্থাৎ মাস্টার্স বা BA অনার্স ইন ইংলিশ, ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, অ্যাট ঢাকা কলেজ, অ্যাট ইডেন মহিলা কলেজ। এইভাবে এই এই জায়গাগুলো আমাদেরকে ব্যবহার করা শিখতে হবে। এই দেখেন এইখানে একটা বাক্য আমি যে লিখলাম, ওয়াজ বর্ন, এটা কেন লিখলাম? এটা কি কেউ বলতে পারেন? এই ওয়াজ প্লাস বিআর থেকে বর্ন মানে জন্মগ্রহণ করা, এটা কিসের স্ট্রাকচার জানেন? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার। অনেকে এই বিষয়গুলো বোঝেও না, এখানে ফলো করে না। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ এখানে কেন হলো? হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, হি ওয়াজ বর্ন ইন 1995। এখানে সাবজেক্ট তো অ্যাক্টিভ, এগুলো কি দেখে প্যাসিভ মনে হচ্ছে? তাহলে প্যাসিভের স্ট্রাকচার কেন হলো? কেউ বলতে পারেন? এটা কারো মাথায় আসে? আমি যদি বলি সে 2020 সালে মারা গিয়েছিল, ইংলিশ কি জানেন? হি ডাই মানে মারা যাওয়া, DIE, এর পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম ডাইড। হি ডাইড ইন 2020, সে 2020 সালে মারা গিয়েছিল, হি ডাইড ইন 2020। এখানে তো আমি কোনো ওয়াজ আর লিখলাম না, কিন্তু ওইখানে ওই ওয়াজ বর্ন, এটা আমি কেন দিলাম? কারণ এটা প্যাসিভ ভয়েস। এখন এটা প্যাসিভ কেন জানেন? দেখেন,
যে কোনো ব্যক্তি, যে কোনো কবি, সাহিত্যিক, লেখক, এদের জন্মসাল বা মৃত্যুসাল আমাদের বিভিন্ন সময় লিখতে হয় বা বলতে হয়। তো কোনো মানুষ নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না, তার মা তাকে জন্ম দেয়, তার মায়ের পেট থেকে সে বের হয়। অর্থাৎ একটা মানুষ জন্ম নেওয়ার সময় কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় থাকে, তাকে জন্ম দেওয়া হয়। এই জন্য যখন কারো কোনো কবি, লেখক, সাহিত্যিক বা কারো জন্মসাল প্রকাশ করা হয়, সেটা প্যাসিভ মেনটেন করে লিখতে হয়। মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ওয়াজ ওয়্যার প্লাস ভি3। এগুলো অনেকেই জানে না, অনেকে বোঝে না, কিন্তু অনেক সময় এগুলোর প্রয়োজন হয়। বাট একটা মানুষ কিন্তু নিজে নিজে মরতে পারে। কথাগুলো বোঝেন, এই কথাগুলো হাজার হাজার টাকা দিয়ে কোনো কোর্স থেকেও আপনি পাবেন না। কোনো টিচার এরকম ইন ডিটেলসে কেউ কিছু বলবেও না, আপনাকে কোনোদিনও শেখাবে না। তো যেটা বলছি, কথাটা বোঝেন। একটা মানুষ নিজে নিজে মরতে পারে, কিন্তু নিজে নিজে কিন্তু জন্ম নিতে পারে না। মনে রাখেন, আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, আমার ইংলিশটা কি? রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন ইন 1861। ওয়াজ বর্ন ইন 1861। এবার আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারা গিয়েছিল, তাহলে কি হবে ইংলিশে? রবীন্দ্রনাথ ট্যাগর ডায়েট ইন 1941। তখন কিন্তু আর ওয়াজ ডায়েট, ওয়ার ডায়েট এগুলো আমি কিন্তু বলছি না, কিন্তু জন্মসাল প্রয়োগ করার জন্য ওয়াজ প্লাস ভি3 আমি ব্যবহার করছি। কেন? এটা প্যাসিভ ভয়েস। এটা খোলা চোখে দেখলে মনে হবে না এটা প্যাসিভ, বাট অ্যাকচুয়ালি এটা প্যাসিভ। কারণ একটা ব্যক্তি জন্মগ্রহণ করার ক্ষেত্রে, জন্মগ্রহণ করার সময় সে নিজে নিজে জন্ম নিতে পারে না, তার মা তাকে জন্ম দেয়, তার মায়ের কাছ থেকে সে হয়। অর্থাৎ সে ইনঅ্যাক্টিভ থাকে ওই টাইমটাতে। তো এই বিষয়টা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে, যে কারো জন্মসাল যখন আমি প্রকাশ করব, ইংলিশে বলবো বা লিখবো, প্যাসিভ মেনটেন করে লিখতে হয়। তাহলে এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় প্রেপোজিশন। এখানে কি বলছি আমি? মাস বা বছরের আগে ইন বসে, 1 নাম্বার বিষয় মনে রাখেন। কোনো ভাষা বা বিষয়ের আগে ইন বসে, কোনো বড় জায়গার আগে ইন বসে। ইন একটা পাওয়ারফুল প্রেপোজিশন, আমি আরো বলছি ইন ডিটেলসে। এই যে কথাটা আমি বললাম, আমার কথাটা কি কেউ বুঝতে পারছেন? যে হি ওয়াজ বর্ন কেন হবে, যে কথাটা আমি বললাম, বুঝতে পারছেন? হ্যাঁ? Yes, যে sir. এই বাক্যগুলো দেখলে মনে হয় না যেটা প্যাসিভ, বাট এটা অ্যাকচুয়ালি প্যাসিভ। Yes. ওকে, তাহলে আরেকটু সামনের দিকে আসি, দেখেন। অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন এগুলো সব এক কথায় উত্তর হয়ে যায়। যেগুলো এক কথায় উত্তর, ওগুলো নিয়ে অত বেশি কথা বলার কিছু নেই, জাস্ট একটা বাক্যতেই তার অ্যান্সার শেষ। তো যেটা দরকার, যেটা গুরুত্বপূর্ণ, যেটার ভেরিয়াস কাইন্ডস অফ ইউজ আছে, সেটাই আমি দেখাবো আপনাদের। বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক থাকা বোঝাতে বিটুইন বসে। যেমন আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ইংলিশটা কি হবে? ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। কিন্তু দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু থাকলে অ্যামং বসে। ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম করিম অ্যান্ড জসিম। ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম করিম অ্যান্ড জসিম। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। আচ্ছা, এইখানে 3টা প্রেপোজিশন আছে, দেখেন। অন স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। এই জায়গাটা কি আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, আগে একটা একটা করে ক্লিয়ার করি, তাহলে সহজ হবে আপনাদের বোঝা। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথাটা বুঝবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন, এই টাইম রিলেটেড প্রেপোজিশন আছে হচ্ছে মূলত কয়টা জানেন? 3টা। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন আছে হচ্ছে 3টা। সেটা হচ্ছে এই অ্যাট, এই ইন, আর একটা হচ্ছে অন। টাইম রিলেটেড প্রেপোজিশন অর্থাৎ সময়কে বা টাইমকে মেনশন করার জন্য এই অ্যাট, ইন এবং অনের ব্যবহারটা হয়। এদের অন্যান্য জায়গায়ও ব্যবহার আছে, বাট টাইমকে ইন্ডিকেট করতে, সময়কে ইন্ডিকেট করতে বা মেনটেন করতে এই 3টা প্রেপোজিশনের ব্যবহার মূলত ইংলিশে হয়ে থাকে। এখন দেখেন, একটা কথা একটু বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে অ্যাট এর ব্যবহারটা আমি বলছিলাম যে সার্টেইন টাইমের আগে বসে। যেমন আমি আপনাদের রাত 10টায় ক্লাস নিব, আমি কি বলছি যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m। আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m। একটা বাক্য আমি লিখলাম। ইনের ব্যবহার কি বলছি? মাস বা বছরের আগে। আপনারা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারেন।
মনে করেন আমি এরকম একটা বাক্য বললাম, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। এই বাক্যটা ইংলিশে কি হবে? কেউ বলতে পারেন? ভেবে দেখেন, পারবেন না। কেন জানেন? কারণ এটা প্যাসিভ রিলেটেড বাক্য। এই প্যাসিভ করতে গেলে আমরা প্রবলেম ফেস করি, কারণ আমরা প্যাসিভে প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি না, আমরা জানি না। কি বললাম? 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। এই বাক্যটা ইংলিশে কেমন জানেন? দেখেন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড, অর্গানাইজড অর্থাৎ সংগঠিত করা হয়েছিল বা সংগঠিত হয়েছিল ইন 1952, অর্থাৎ মাসের আগে ইন প্রেপোজিশন বলবে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1952, একটা বাক্য আমি লিখলাম। এখন আমি যদি আরেকটা বাক্য বলি আপনাদের, ফর এক্সাম্পল, ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কেউ বলতে পারেন এই বাক্যটা ইংলিশে কি হবে? ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, এটা ইংলিশে কি হবে? দেখেন, ইন্টারন্যাশনাল, বোঝার চেষ্টা করেন, মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা বাংলায় হর হামেশা বলি, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে, ব্যবহার না থাকার কারণে, না জানার কারণে আমরা ইংলিশে সেন্টেন্স করতে পারি না। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, অবজার্ভ মানে পালন করা, ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি অর্থাৎ মাস বা বছরের আগে আমার মূলত ইন বসে। কিন্তু এইখানে আমি যদি সার্টেইন ডেট কে মেনশন করি, আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন আর অন বসবে না, তখন ইন বসবে না, তখন আমরা লিখতে হবে অন 21st ফেব্রুয়ারি। কি লিখলাম? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21st ফেব্রুয়ারি। তাহলে আমি যদি বলি 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16th ডিসেম্বর। সো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। কথাগুলো বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এখানে আমি কি বললাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টাইম রিলেটেড প্রিপোজিশন আছে তিনটা। এই দেখেন, এই অনের আরেকটা ব্যবহার কি জানেন? আহ ডে বা ডেট এর আগে অন বসা, অর্থাৎ যে কোনো বার, হ্যাঁ, স্যাটারডে, সানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, যে কোনো ডে। ফর এক্সাম্পল, সে আগামী সোমবার আমার কাছে আসবে, হি উইল কাম টু মি অন মানডে। ঠিক আছে, অন মানডে। তাহলে এই যে ডে আর ডেট, আবারও বলছি, কথাটা বোঝেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব ভালোভাবে বোঝেন, একবারে এখান থেকে ক্লিয়ার করে নিয়ে যান। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন অর্থাৎ সময়কে মেনশন করার জন্য যে প্রেপোজিশনটার ব্যবহার হয় সেটা হচ্ছে তিনটা। কি কি? অ্যাট, ইন এবং অন। এবং এখানে কোনটার ব্যবহার হচ্ছে? আমি কি কি বললাম? যে সার্টেইন টাইমের আগে, আবারও বলছি, বোঝার চেষ্টা করেন, সার্টেইন টাইম বা নির্দিষ্ট সময়ের আগে আমার মূলত অ্যাট প্রেপোজিশন বসে। নির্দিষ্ট সময়ের আগে, মাস বা বছর, মান্থ বা ইয়ার্স, মাস বা বছরের আগে আমাদের মূলত ইন প্রিপোজিশন বসে। তাহলে সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, মাস বা বছরের আগে ইন বসে। আর ডে অর ডেট অর্থাৎ কোনো বার বা তারিখের পূর্বে মূলত ডে অর ডেট অর্থাৎ বার অথবা তারিখ, এর পূর্বে মূলত অন বসে। তাহলে কি বললাম? বার বা তারিখের আগে অন বসে, মাস বা বছরের আগে ইন বসে, আর সার্টেইন টাইম বা ঘড়ির কাটার আগে আমাদের অ্যাট প্রেপোজিশন বসে। এই অ্যাট, ইন এবং অনের আরো অন্যান্য জায়গায় ব্যবহার আছে, বাট এদের মেইন ইউজটা অর্থাৎ সময়ের ক্ষেত্রে যখন এদেরকে ইউজ করা বা ব্যবহার করা হয়, তখন মূলত এই তিনটা সেন্সে বা এই তিনটা জায়গায় ব্যবহৃত হয়ে থাকে। এটা একটু আপনাদের বুঝতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তাহলে টাইম রিলেটেড প্রিপোজিশনটা কি বোঝাতে পারছি? আপনারা বুঝতে পারছেন যারা এখানে আছেন কি কি বললাম? হ্যাঁ, অ্যাট কোথায় বসবে, ইন কোথায় বসবে এবং অন কোথায় বসবে। দেখেন, প্র্যাকটিক্যালি শিখতে হবে, প্র্যাকটিক্যালি না শিখতে পারলে কখনো কোনো বিষয়কে ভালোভাবে ডেভেলপ করা যায় না। মনে করেন আমার এই যে প্রেপোজিশনের যে ফাইলটা, এটা হয়তো আপনি যে কোনো বইতে এরকম দেখতে পারেন, বা আরো সুন্দরভাবে সাজানো তেমনও দেখতে পারেন। কিন্তু আপনি একটা বই বের করলেন, আপনি বলছেন যে আমি আজকে প্রেপোজিশন শিখতেছি বা পড়তেছি, প্রেপোজিশন সম্পর্কে ধারণা নিচ্ছি, সেটা আপনি যাই বলেন না কেন বা যাই করেন না কেন, দেখবেন আপনি আপনার মতো গতানুগতিক ধারায় পড়ে চলে যাবেন বা মুখস্থ করবেন। ওইভাবে নিজে নিজে পড়ে চলে গেলে ওটা বোঝা যায় না,
কারণ আপনার কিন্তু থিঙ্কিং পাওয়ারটা বাড়তেছে না ওইখানে। বাট এইখানে আমি ক্লাস নিচ্ছি, আমি লেকচার দিচ্ছি, আমি বিভিন্ন প্র্যাকটিক্যাল সেন্টেন্স বা বাক্য যখন দেখাচ্ছি, আপনার ওই থিঙ্কিং করার পাওয়ার বা অ্যাবিলিটি ওইটা কিন্তু ডেভেলপ হচ্ছে, এবং ওইভাবেই এই জায়গাগুলোকেই ডেভেলপ করতে হয়। ঠিক আছে, গতানুগতিক ধারায় নিজের মতো করে পড়ে বুঝে কখনো ওই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাওয়া যায় না, বিশেষ করে ভাষার ডেভেলপমেন্ট। এটা পেতে গেলে একজন মেন্টরের আন্ডারে থেকেই ধারাবাহিকতা মেনটেন করে এগোতে হয়। এরপর দেখেন আমি কোথায় ছিলাম। ও, এইখানে দেখেন আরেকটা কথা, সেটা হচ্ছে অন, অ্যাবভ অ্যান্ড ওভার। এই যে তিনটা প্রেপোজিশন দেখছেন, এই তিনটা প্রেপোজিশনের একটা কমন মিনিং হচ্ছে উপরে। একটা কথা মনোযোগ দিয়ে বোঝেন, আমরা জানি যে অন মানে কি, উপরে। অ্যাবভ মানে কি, উপরে। আবার এই যে ওভার, এই ওভার শব্দটার বাংলা অর্থ হচ্ছে উপরে। ওভার মানেও উপরে। বাট পার্থক্য কি জানেন? দেয়ার আর সাম ডিফারেন্স। পার্থক্যটা হচ্ছে স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে মূলত অন বসে। স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে কোনো কিছু থাকা বোঝাতে অ্যাবভ বসে। স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে চলমান বোঝাতে ওভার বসে। অর্থাৎ বিষয়টা কি, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? এখন আমার টেবিলের উপর এই পাশে একটা ল্যাপটপ আছে, একটা ফোন আছে, একটা মোবাইল আছে, একটা পানির বোতল আছে। তো আমি যদি বলি যে আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, বা এই টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, দ্য ল্যাপটপ, বা ল্যাপটপটা টেবিলের উপরে আছে, তো আমি এখানে কি বলছি যে দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবিল, এই কথাটা বলছি না? দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবিল, দ্য বোটল অফ ওয়াটার ইজ অন মাই টেবিল। হ্যাঁ, দ্য বোটল অফ ওয়াটার ইজ অন মাই টেবিল, দ্য মোবাইল ইজ অন মাই টেবিল। অর্থাৎ অবজেক্টকে স্পর্শ করে কোনো কিছু উপরে আছে, এইটা বোঝাতে আমার মূলত অনের ব্যবহার হচ্ছে। অবজেক্টকে স্পর্শ করে উপরে কোনো কিছু আছে। আর অ্যাববের ব্যবহারটা হচ্ছে অবজেক্টকে স্পর্শ না করে উপরে যদি স্থির অবস্থায় থাকে, তখন অ্যাববের ব্যবহার হয়। সেটা কেমন? এখানে কম্পেয়ারটা একটু ডিফারেন্ট। মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমার মাথার উপর একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে যেটা জ্বলতেছে ওই দেয়ালে অলের সাথে লাগানো, বা একটা এয়ার কন্ডিশন আছে, বা একটা সিলিং ফ্যান আছে। হ্যাঁ, এইগুলো কোথায় আছে বলছি? আমার মাথার উপরে। অর্থাৎ আমি কম্পেয়ার করছি কার সাথে? আমার মাথার সাথে। আমার মাথাকে টাচ করে কিন্তু নেই, এবং ওই জিনিসগুলো উপরে একটা জায়গায় স্থির অবস্থায় আছে। এইখানে আমি অ্যাববের ব্যবহার করতে পারি। দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবভ মাই হেড, দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। ঠিক আছে, মূলত অ্যাবভ এর ব্যবহার এইখানে হয়। ওভারটা কি জানেন? অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান থাকা বোঝাতে ওভার প্রিপোজিশন ব্যবহার হয়। অবজেক্টকে স্পর্শ না করে চলমান। এটা কেমন? মনে করেন ক্রিকেট খেলা হয় না, একটা ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান যখন বলটাকে হিট করে, বলটা যদি 6 হয়, দেখবেন কমেন্ট্রিতে বলে যে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। তার মানে কি, ওই বলটা ব্যাটে, ব্যাট ব্যাট বলটাকে হিট করার পর গ্রাউন্ডকে স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থায় গ্যালারিতে গিয়ে পড়ে। তো এই যে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান থাকে, এইখানেই মূলত ওভারের ব্যবহারটা হয়। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। আমি আবারও বলছি, অন, অ্যাবভ অ্যান্ড ওভার, এই তিনটা প্রিপোজিশনের একটা কমন মিনিং হচ্ছে উপরে। স্থির বস্তুকে স্পর্শ করে উপরে থাকা বোঝাতে অন বসে, স্পর্শ না করে উপরে থাকা বোঝাতে অ্যাবভ বসে, স্পর্শ না করে উপরে চলমান বোঝাতে ওভার বসে। যেমন দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। হ্যাঁ, দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে। একটা গাছ, গাছের উপর দিয়ে পাখি উঠতেছে গাছটাকে স্পর্শ না করে। হ্যাঁ, এইমাত্র মাটির উপর দিয়ে ট্রেনটা উড়ে চলে গেল। সো এইখানে মূলত ওভারের ব্যবহারটা হয়ে থাকে। যেমন আমার কাছে একটা ফোন আছে, এখন এই ফোনটা মনে করেন আমার মাথার উপরে আমি যদি রাখি, আই ক্যান সে দ্যাট দ্য মোবাইল ইজ অন মাই হেড, বিকজ এটা আমার মাথাকে টাচ করে আছে। যদি এটা এইরকম জায়গায় স্থির অবস্থায় থাকে, আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অ্যাবভ মাই হেড। বাট এটা যদি এরকম দৌড়ায়, মাথাকে স্পর্শ না করে উপর দিয়ে এরকম যদি দৌড়াতে থাকে, দ্য মোবাইল ইজ ওভার মাই হেড, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড। মোবাইলটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে।
আমার মাথাকে স্পর্শ না করে। তো এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে। মনে রাখবেন, আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অর্থাৎ বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন জায়গায় আহ, এই প্রেপোজিশন থেকে যদি কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এইখান থেকে একটা কোশ্চেন আসে। এই অন, অ্যাবোভ অ্যান্ড ওভার এর ব্যবহার থেকে। তিনটার কমন মিনিং হচ্ছে উপরে, বাট পার্থক্যটা কি আমি বললাম, এটা বুঝে নিবেন। এরপর হচ্ছে আন্ডার মানে নিচে, বিলো মানে নিচে, বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে এখানে কি বলছে, একটু ওয়েট করেন দেখেন, বিয়ন্ড নির্দিষ্ট সময় পর কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে থাকা বোঝাতে আহ বিয়ন্ড বসে থাকে। আচ্ছা, আমি একটু এই জিনিসগুলো অল্প অল্প করে বলে যাই, এগুলো যদিও এক কথায় উত্তর হয়ে যায়। তো এখান থেকে দেখেন, মনে করেন বিয়ন্ডের ব্যবহারটা কেমন হতে পারে, সাধ্যের বাইরে বা সীমানার বাইরে থাকা বোঝায়। আহ আপনি একটা পোশাক কিনতে গেছেন একটা শপিং কমপ্লেক্সে বা একটা সুপার মলে। সেখানে যাওয়ার পর একটা ড্রেস আপনার পছন্দ হয়েছে, বাট ওই ড্রেসের যে দাম, যে মূল্য, ওই বাজেট বা অত টাকা আপনার কাছে নেই। এখন ওই ড্রেসটায় হাত দিয়ে আপনি বলছেন, দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। কি বললাম বলেন তো? দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, অর্থাৎ এই ড্রেসের, এই পোশাকের মূল্যটা, প্রাইসটা আমার বাজেটের বাহিরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে। অর্থাৎ এর যে দাম, এত টাকা আমার কাছে নেই। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের মূলত কি বসে থাকে, বিয়ন্ড। আপনি একটা বাইক কিনবেন, আপনার একটা বাইক পছন্দ আছে, ফর এক্সাম্পল R15 ভার্সন 3। এখন ইয়ামার শোরুমে গিয়ে আপনি যে বাজেট নিয়ে গেছেন তার দাম 4 লাখ টাকা। এখন আপনার সেখানে গিয়ে পছন্দ হয়েছে অন্য আরেকটা বাইক, ফর এক্সাম্পল MT15 ভার্সন 2। এখন মনে করেন ওই বাইকটার দাম 5.5 লাখ টাকা। এখন ওই টাকাটা আপনার কাছে নেই, ওই বাইকটা একটু টাচ করে আপনি বলছেন যে এই বাইকের যে দাম, এত টাকা আমার কাছে নেই, এটা আমার সাধ্যের বাইরে। এই যে কথাটা বললাম, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট, এইখানে মূলত বিয়ন্ড প্রিপোজিশনের ব্যবহারটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, ইনটু প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। এই ইনটু প্রেপোজিশনের মেইনলি দুইটা ব্যবহার আছে। একটা হচ্ছে প্রবেশ বা গতিশীল, মানে বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতেছে, প্রবেশ করতেছে, অ্যাক্সেস করতেছে, এখানে মূলত ইনটু বসে। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা এইমাত্র রুমে প্রবেশ করলো। ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। মনে করেন আপনি একটা জায়গায় যাবেন, ট্রেনের টিকিট কেটে রাখছেন। এখন ট্রেনটা যখন ছাড়বে, আপনি স্টেশনে পৌঁছাই পারেননি, ট্রেনটা প্রায় ছাড়তে শুরু করছে, ওই টাইমে আপনি স্টেশনে আসছেন, এসে দেখছেন কেবল ট্রেনটা একটু একটু করে চলতেছে। তখন আপনি দৌড়াই গিয়ে ওইটাতে উঠতে যাচ্ছেন। এখন ওই ট্রেনের ভিতর থাকা একটা লোক আপনাকে বলছে, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন। কি বলছে দেখেন, প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে অ্যাপ্লাই করার, কম্পেয়ার করার চেষ্টা করতে হয়, না হলে ভাষা শেখা যায় না। যতটা পারা যায় প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে নিয়ে আসতে হয়, না হলে কখনোই এগুলো আপনি মনে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না। কি বলছি, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন মানে কি, যে চলন্ত ট্রেনে উঠো না, চলন্ত ট্রেনে উঠো না। অর্থাৎ ট্রেনের ভিতর থেকে একজন বলছে, আপনি বাইরে থেকে দৌড়াই গিয়ে ট্রেনে উঠতে যাচ্ছেন, ওই যে বাইরে থেকে একটা গতিশীল অবস্থা আপনি ভিতরে প্রবেশ করছেন, ওইখানে মূলত ইনটু এর ব্যবহার হয়। আমি যদি এত এক্সাম্পল না দিতাম, আমি যদি আপনাকে গতানুগতিক ধারায় পড়তে বলতাম, দেখেন আপনি বলতেন যে আমি আজকে প্রেপোজিশন শিখছি, প্রবেশ বা গতিশীল অবস্থা বোঝাতে ইনটু বসে, কোনো কিছুর সাথে বোঝাতে উইথ বসে, দ্বারা দিয়ে বোঝাতে বাই বসে, ধরে বোঝাতে ডিউরিং বসে, জন্য বা কারণ বোঝাতে ফর বসে। এরকম করে দেখবেন আপনি পড়তেই থাকবেন, বারবার পড়বেন, বারবার পড়বেন, কিন্তু এই পড়ে কি কোনো আইডিয়া আসবে, কোনো কনসেপ্ট আসবে, যদি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনি না বুঝতে পারেন, না দেখতে পারেন, না তৈরি করতে পারেন, কোনো কাজ হয় না। এই জন্যই আমরা পারি না। এই জন্য বলছি, যে কোনো কিছুকে প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে হয়। এই ইনটু এর আরেকটা ব্যবহার হচ্ছে দলে দলে ভাগ হওয়া, ডিভাইডেড হয়ে যাওয়া। মনে করেন বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে, বিলুপ্ত প্রায়, জাতীয় পার্টি।
হুসাইন মোহাম্মদ এরশাদের দল। এখন এই দলটা এখন তিনটা গ্রুপে বিভক্ত। রওশন আরা এরশাদের একটা গ্রুপ আছে, বিদিশা এরশাদ, জিএম কাদের এরশাদ সাহেবের ভাই। তো এই গ্রুপ, এই দলের এখন তিনটা গ্রুপ। এখন আমি যদি আপনাদেরকে বলি যে জাতীয় পার্টি তিনটা দলে বিভক্ত হয়ে গেছে, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? দেখেন, জাতীয় পার্টি কথাটা একটু বোঝেন, হ্যাজ বিন ডিভাইডেড, জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু থ্রি পার্টস বা থ্রি গ্রুপস। জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস, অর্থাৎ তিনটা গ্রুপে তারা বিভক্ত হয়েছে। তো এইখানে ইনটু এর ব্যবহার হয়। তাহলে ইনটু প্রেপোজিশনের ব্যবহার কোথায় বললাম? যে বাইরে থেকে ভিতরে কিছু ঢুকতেছে, অ্যাক্সেস করতেছে, অর্থাৎ প্রবেশ বা গতিশীল অবস্থা বোঝাতে। অথবা আরেকটা কথা কি বললাম, দলে দলে ভাগ হওয়া বোঝাতে। উইথ মানে সাথে, বাই মানে দ্বারা, দিয়ে, এরকম বোঝায়। হ্যাঁ, আই রাইট উইথ দিস পেইন, হ্যাঁ, হি কেম উইথ মি। হ্যাঁ, এগুলো আমি দেখাচ্ছি, এদের ব্যবহার এখানে আছে। ফর মানে জন্য, আমি যেটা দরকার, যেটা গুরুত্বপূর্ণ। এই দেখেন, এইটা একটু বোঝেন, এই ও ডাবল এফ অফ আর ও এফ অফ, এই দুইটার ভিতর পার্থক্য কি? এই যে ও ডাবল এফ, এই অফ এর মানে হচ্ছে বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে। অর্থাৎ আমরা বলি না, দরজাটা অফ করো, জানলাটা অফ করো, মানে অফ করো মানে কি? ক্লোজ করো, বন্ধ করো। এই বন্ধ করা বা ক্লোজ করা অফ হচ্ছে এই ও ডাবল এফ। আর এই ও এফ অফ, এর মানে হচ্ছে এর র, ষষ্ঠী বিভক্তি, কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে এটা ব্যবহৃত হয়। এই বাড়িটা কাঠের তৈরি। The house is made of wood. উড মানে কি? কাঠ। অফ উড, কাঠের। র, দেখছেন? এই হচ্ছে দুইটা অফের পার্থক্য। আপন কোন ভিত্তির উপর বোঝায়, উইদিন কোন সময়ের মধ্যে বোঝায়। এটা কেমন জানেন? মনে করেন ওই যে একটা বাক্য লিখছিলাম না, আপনি সারাদিন বাসায় শুয়ে আছেন, এখন আপনার ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে যদি একটু বাইরে যেতে পারতেন মনটা ভালো লাগতো। এখন আপনি আপনার আম্মুকে বলছেন যে মা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। কি বললেন? আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। এইবার যদি আপনি আবার বলেন যে আম্মু, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব, এই কথাটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? আপনি এইভাবে বলতে পারেন, আই উইল কাম ব্যাক, আই উইল কাম ব্যাক উইদিন, WITHIN, উইদিন অন আওয়ার, আই উইল কাম ব্যাক উইদিন অন আওয়ার। অর্থাৎ এই যে একটা সার্টেন টাইমের মধ্যে কোনো কাজ সম্পন্ন করা, কোনো কাজ কমপ্লিট করা, এই জায়গাটাতে মূলত আমাদের উইদিন প্রেপোজিশন বসে। কিসের ব্যবহার হয় বললাম? উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয়। বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। তাহলে দেখেন, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ অলসো ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, তাই না? ফ্রম মানে হতে বা থেকে, এরকম বোঝায়। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি এইখানে যে প্রিপোজিশন গুলো আছে সেইটার ব্যবহারটা একটু দেখি, এটা কিভাবে লেখা আছে। দেখেন, এটা নিজের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। You have to practice it a lot. Without practicing, how can you be expert and fluent in English within short time? এবং আমি প্র্যাকটিসটা মূলত কিভাবে করিয়ে থাকি, গত ক্লাসে যারা জয়েন করেছিলেন আপনারা জানেন, আমি কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্টকে প্রচুর পরিমাণে প্যাসেজ অ্যানালাইসিস করিয়ে থাকি। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ এর ক্লাসগুলো নেওয়ার পর যখন আমি প্যাসেজ নিয়ে কথা বলবো, প্যাসেজ অ্যানালাইসিস করাবো, যখন আমি প্যাসেজ নিয়ে কথা বলবো, প্যাসেজ অ্যানালাইসিস করাবো, ওইখানে প্রেপোজিশন গুলো দেখবেন আপনি, ওই প্রেপোজিশন গুলো মনোযোগ দিয়ে বোঝেন, ওইখানে যে প্রেপোজিশন গুলো আপনি দেখবেন, ওই প্রেপোজিশন গুলো দেখায় হাইলাইট করিয়ে আমি আপনাকে স্মরণ করিয়ে দিব যে দেখেন, এখানে এই প্রেপোজিশনের ব্যবহার হয়েছে এই কারণে। ওইভাবে প্র্যাকটিক্যালি 10 থেকে 15টা প্যাসেজ যখন অ্যানালাইসিস করবেন, এই টপিকটা সম্পর্কে একটু কনসেপ্ট থাকবে। আর ওই প্র্যাকটিক্যাল জায়গাটা যখন আপনি পড়বেন, দেখবেন ওইটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আদারওয়াইজ গতানুগতিক ধারায় পড়ে মুখস্থ করে তখন একটা বিষয়কে সম্পূর্ণরূপে ডেভেলপ করা যায় না, এটা ধরে রাখাও যায় না। তারপরেও একবার পড়ে রাখলে কি হয়, একটা কনসেপ্ট থাকে, তারপর যখন প্র্যাকটিক্যাল জায়গাটা দেখা হয় তখন ওই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়। আমি আমার স্টুডেন্টসদেরকে সেভাবেই এটার প্র্যাকটিস করিয়ে থাকি। যেমন
দেখেন এই অ্যাট প্রেপোজিশনের টোটাল 5টা ব্যবহার এখানে দেওয়া আছে। মেইনলি 2টা ব্যবহার আমি অলরেডি দেখিয়েছি, যে ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, সার্টেন টাইমের আগে। আই গো টু স্কুল অ্যাট 9 AM, আমি 9টায় স্কুলে যাই। হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার। ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে, সিলেট এখান থেকে 100 কিলোমিটার দূরে, অর্থাৎ ডিস্টেন্স। এটা বোঝানোর জন্য অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। দামের পূর্বে অ্যাট বসে, পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি, আপেল প্রতি কেজি 150 টাকায় বিক্রি হয়। বয়স বোঝাতে অ্যাট বসে, কেমন বয়স? হি পাসড এসএসসি এট 16, হি পাসড এইচএসসি এট 18। সে 16 সালে এসএসসি পাস করেছিল, সে 18 সালে এইচএসসি পাস করেছিল। তাহলে এখানে টোটাল কি কি দেওয়া আছে? জায়গার আগে অ্যাট বসে, সময়ের আগে অ্যাট বসে। এরপর আর যে 3টা আমরা নতুন ভাবে দেখছি, সেটা হচ্ছে দূরত্ব, দাম এবং বয়স। কিন্তু আমি আপনাদের একটা হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে মনে রাখবেন মোস্ট অফ দ্য টাইম এই অ্যাট প্রেপোজিশনটা নিউমেরিক ওয়ার্ড বা সংখ্যাবাচক শব্দের আগে বসে। এই প্রথমটা যদি আপনি বাদ দেন, এটা বাদে, প্রথম এক্সাম্পলটা বাদে, বাকি যেগুলো আছে মানে সবকিছু ভুলে যান, জাস্ট একটু ফোকাস করেন। এই যে 9 AM, 10 AM, 200, 100, 50, 150, 16, 18, এগুলো সব নিউমেরিক ওয়ার্ড না, সংখ্যাবাচক শব্দ না? ঠিক এর আগেই দেখেন অ্যাড বসছে। তো মোস্ট অফ দ্য টাইম এরকম হয়, এটা কোনো রুলস বা নিয়ম না, জাস্ট একটা হিন্ট আপনাদেরকে দিলাম। এরপর দেখেন অনের ব্যবহারটা কোথায় হয়? কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল, মোবাইলটা টেবিলের উপর রাখো। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। হ্যাঁ, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হিয়ার অন 17 জুন, সে জুনের 17 তারিখ এখানে আসবে। আমি সেখানে কবে গিয়েছিলাম? শনিবার গিয়েছিলাম। নদীর তীর বোঝাতে অন বসে, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। নির্ভরতা বোঝাতে অন বসে, উই লিভ অন রাইস, অর্থাৎ কার উপর নির্ভর করে থাকা। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে থাকে। তাহলে কি কি বললাম? নদীর তীর, নির্ভরতা, নদীর তীর বুঝতে পারছেন? বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা, সিলেট ইজ অন দ্য সুরমা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী। এরকম ভাবে আপনি এগুলোকে মেনশন করতে পারেন। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর, ব্যাংকটা 5ম তলায়, আমাদের ক্লাসটা 3য় তলায়। তো এইভাবে ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। ইনের ব্যবহারটা কোথায় হয় দেখেন, বড় স্থানের পূর্বে ইন বসে। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। হ্যাঁ, এরকম যে কোনো বড় জায়গার আগে ইন বসে। আবার একটু বোঝেন, যদি 2টা জায়গার কম্পেয়ার করা হয়, তাহলে ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন। যে আই লিভ, এটা আগে বসবে, যে আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। তো এগুলো তো আমি অলরেডি বলছি, জাস্ট এই রেকর্ডেড ক্লাসটা একবার একটু দেখেন। আর এইগুলো, এই যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না, নিজে নিজে করলেই হয়। বাংলাও দেওয়া আছে, ইংলিশও দেওয়া আছে। তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি, এবং এটা দেখানোর পর আমরা প্যাসেজ রিডিং এর ভিতর যাব। অনেক সুন্দর একটা গল্প, স্টোরি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। মনোযোগ দিয়ে সবাই দেখবেন, অনেকটা ডেভেলপমেন্ট আপনি ওই জায়গাটা থেকে পাবেন। বাট আরেকটু দেখি আমরা এগুলো, দেখেন কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে, ইন বাংলা, ইন ইংলিশ। ফর এক্সাম্পল, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম। আই এম স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি। তাহলে এই সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ এর আগে আমাদের কোন প্রিপোজিশন বসে বলছিলাম? ইন। সবকিছু কিন্তু এখানে আছে। তাহলে দেখেন টু এর ব্যবহারটা কোথায় হয়? কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। হ্যাঁ, এই 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 বাক্যে একটু সমস্যা আছে, আমি আপনাদেরকে একটু বলি। এখানে হি কামস টু মি, এই বাক্যটা ঠিক আছে, দে গো টু ইউনিভার্সিটি, এটা ঠিক আছে, বাট হি কামস টু হিয়ার এটা হয় না। আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে হিয়ার, দেয়ার, অ্যাব্রোড এবং হোম, এইগুলো হচ্ছে রিয়েল অ্যাডভার্ব, এদের আগে কখনো টু বসানো যায় না। ও অন্য যে কোনো জায়গায় গো এর পরে টু প্রেপোজিশন ইউজ করা যায় কোনো দিকে যাওয়া বোঝাতে, কিন্তু হিয়ার, দেয়ার, হোম অ্যান্ড অ্যাব্রোড এর আগে টু বসে না। এই দেখেন, আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল। হ্যাঁ, এই যে অ্যাকর্ডিং টু,
এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রেপোজিশন সম্পর্কে ভালো কনসেপ্ট রাখতে গেলে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনও শিখতে হবে। মানে কি, নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সাথে নির্দিষ্ট কিছু প্রেপোজিশন বসে একটা নির্দিষ্ট মিনিং দেয়, এইটা আমাদেরকে একটু জানতে হবে। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, আমি রুল অনুসারে কাজ করি। আই ওয়াক অ্যাকর্ডিং টু রুল এভরি মর্নিং। হ্যাঁ, সীমানার বাইরে বোঝাতে টু বসে। সাউথ কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ আওয়ার কান্ট্রি। অর্থাৎ এগুলো সব ওই দিকে বোঝায়, কোনো একটা দিককে ইন্ডিকেট করে। দেখেন এই অফ, অফ মানে কি এর। দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের কার। মিস্টার আজাদ অফ মিস্টার আজাদ, আজাদের। দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন। মি অফ মি, আমার। দ্য ব্রিফকেস ইজ মেড অফ লেদার, লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। এই ব্রিফকেসটা চামড়ার তৈরি। দ্য হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটা কাঠের তৈরি। উড মানে কাঠ, অফ উড মানে কাঠের। তো এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি হয়ে থাকে। হ্যাঁ, এখানে সবগুলো ইন ডিটেলসে দেওয়া আছে, যা যা মেইনলি বোঝানোর বা বলার আমি অলরেডি বলে দিয়েছি। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, একটু দেখবেন, এগুলো নিয়ে দেখবেন আপনাদের আর প্রবলেম ফেস করতে হবে না, ওইভাবে আর কোনো সমস্যা থাকবে না। ভালোভাবেই এই এই বিষয়গুলোকে আপনারা কভার করতে পারবেন। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, ফর মানে কি জন্য। হ্যাঁ, তো এইভাবে এগুলো সবই দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, এর জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। নিজে একটু চেষ্টা করলেই আপনারা এই সেন্টেন্স গুলোকে পড়বেন, দেখবেন প্রেপোজিশন নিয়ে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম থাকবে না। এটা তো একদিনে শেষ করা জিনিস না। আমার পেইড কোর্সে যারা আসে অ্যাটলিস্ট 4টা ক্লাস থাকে প্রেপোজিশনের উপর। এখানে দেখেন আমাদের যে আমার যে কোর্সের যে কন্টেন্ট, আমি আপনাদেরকে একটা মিনিট একটু দেখাই। এই কন্টেন্টের ভিতরেও আহ, এই দেখেন আমাদের ক্লাস নাম্বার 8 দেখছেন, লেকচার 8-এ আছে প্রেপোজিশন ইন ডিটেইলস অ্যান্ড 33 to 40 স্পোকেন রুলস প্র্যাকটিস। তো এই হচ্ছে প্রেপোজিশনের ফার্স্ট ক্লাস। আবার লেকচার 9-এ প্যাসেজ প্রিপোজিশন প্র্যাকটিস পার্ট 1, অর্থাৎ আমরা যে প্র্যাকটিক্যাল প্যাসেজ গুলো, ওই প্যাসেজ গুলো থেকে প্রিপোজিশন অ্যানালাইসিস করব। আবার লেকচার 10-এ প্যাসেজ প্রিপোজিশন প্র্যাকটিস পার্ট 2। তার মানে এখানে প্রিপোজিশনের উপর 3টা ক্লাস আছে আমাদের পেইড কোর্সে। তো একদিনে তো এগুলো কভার করা যায় না। এই 3 দিন যদি আপনি এটা করতে পারেন, 3 দিন মানে কি 1 সপ্তাহ লাগবে, কারণ আমাদের ক্লাস একদিন বাদে একদিন হয়। একদিন ক্লাস নিচ্ছি, একদিন আপনাকে কাজ দিচ্ছি, আর একদিন ক্লাস নিচ্ছি, আর একদিন কাজ দিচ্ছি। তার মানে এই প্রেপোজিশনের চ্যাপ্টার কভার করতে আপনাকে 1 উইক টাইম দিতে হবে। তো এটা যদি একবার আপনি দিতে পারেন, এই সময়টা যদি এখানে ইনভেস্ট করতে পারেন, এটা তো আপনি আর জীবনে কোনোদিন ভুলবেন না। এটা তো খাবার জিনিস না যে হজম হয়ে যাবে, পরা পোশাক না যে ছিঁড়ে যাবে। একটা বিদ্যা, একটা জ্ঞান, একটা নলেজ, ইটস আ অ্যাসেট, একটা সম্পদ। একবার শিখে নিতে পারলে সারা জীবন আপনার সাথে থাকবে। সারা জীবন আপনি নিজেকে একটা ওয়েল এনভায়রনমেন্ট এস্টাবলিশ করতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজটা আপনার আয়ত্তে থাকবে, এটা নিয়ে আপনার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো যেটা শিখবো আমরা, সেটা ভালো করেই শিখবো। বাট আপনি এখানে পেইড ফ্রি ক্লাস করছেন, আপনি আজকে আসেন, আপনি কালকে থাকবেন না। তো একসঙ্গে সবকিছু কেন দেখাই দিচ্ছি, যে জেনে যান বা দেখে যান এই এর ভিতরে মূলত কি আছে, আমাদের কোন বিষয়গুলো শিখতে হবে বা জানতে হবে, বা কোনগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট থাকলে আমরা দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবো। তাহলে আপনি নিজের মতো করেও এগুলো প্র্যাকটিস করতে পারবেন। এই দেখেন এইখানে আবার আমি লিখছি সব থেকে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন গুলো, অর্থাৎ এই 30টা প্রেপোজিশনের ভিতরে আবার ইম্পর্টেন্ট যে প্রেপোজিশন আছে সেটা হচ্ছে এইখানে আলাদা করে দিয়েছি। অর্থাৎ এই 12 থেকে 13টা প্রেপোজিশন এখানে আছে, অ্যাট, টু, অন, ইন, অফ, ফর, সিস। মানে এই 12টাও যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি মোটামুটি ভাবে আপনার স্পিকিং বা রাইটিং আপনি কভার করে ফেলতে পারবেন। সেভাবে এখানে দেওয়া আছে। এখানে একটা এক্সারসাইজও আছে, এই দেখেন আপনারা বোঝেন কিনা। আহ কি লেখা আছে একটু দেখেন। বলছে আই উইল টেক আ ক্লাস ড্যাশ 10 p.m, তাহলে এই সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। অ্যাট 10 p.m ড্যাশ মানডে, তাহলে এখানে আমার কি হবে, অন মানডে। হি লিভস, এখানে একটা এস হবে। হি লিভস ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা, তাহলে এখানে কি হবে, ইন বাংলাদেশ। এখানে কি হবে, ঢাকা ছোট জায়গা, অ্যাট ঢাকা। ঠিক আছে, এরপরে কি আছে দেখেন, ঢাকা ইজ ড্যাশ 200 কিলোমিটার ফ্রম হিয়ার, তাহলে দূরত্ব বোঝাতে অ্যাট বসে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার। ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা, তাহলে ঢাকা ইজ, এখানে কি হবে, অন দ্য বুড়িগঙ্গা। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। সো এইভাবে আমরা অনেকগুলো এক্সারসাইজ করি এবং করব। তো এটার জন্য আগে এই প্র্যাকটিসটা ভালোভাবে দরকার। এই ফাইলে আমি পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দিলে
নিজেরা একটু এই প্রেপোজিশনের চ্যাপ্টারটা প্র্যাকটিস করবেন ভালোভাবে। ঠিক আছে, তো এখন আমরা একটু প্যাসেজ রিডিং এর ভিতর যাই। সবাই একটু এই জায়গাটার উপর মনোযোগ দেন, বিষয়গুলোকে ভালোভাবে দেখার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, অনেক কিছু এখান থেকেও জানতে পারবেন। একটু দেখেন যেটা দেখাচ্ছি বা যে বিষয়টা নিয়ে কথা বলছি। দেখেন, এখানে একটা গল্প দেওয়া আছে, লেখা আছে ইংলিশ লাভ স্টোরি। এই স্টোরিটা আমি পড়বো এবং আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে করাই, তাদের রিডিং স্কিল, তাদের প্রোনাউন্সিয়েশন, তাদের ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য। ইভেন এগুলো করলে রাইটিং এর ফরমেশন বোঝা যায় অনেক ভালোভাবে। এটা অনেক সুন্দর একটা স্টোরি। আমরা অনেকে ইংলিশে প্যাসেজ রিড আউট করি বাট অ্যাকচুয়াল অর্থ বের করতে পারি না। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরেই আমাদের মনে রাখবেন ভার্ব থাকে। ওই ভার্বটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে টেন্স ধরতে পারবেন। তো টেন্স ধরতে পারলে একটা বাক্যের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন। তো সেগুলো কিভাবে হয় আমি একটু পড়ি, আপনারা একটু দেখেন। এখান থেকে অনেকটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন এবং এইগুলো, এই ছোট ছোট বা এই সিম্পল স্টোরি গুলো প্র্যাকটিস করার মাধ্যমে একটু একটু করে আমাদের ডেভেলপমেন্ট আসে। যেমন কি বলছে এখানে বোঝেন, লাস্ট পর্যন্ত শুনবেন, খুব বেশি বড় না, লাস্ট পর্যন্ত শুনবেন। বলছে রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুব ভালো বন্ধু। তাহলে এখানে সাবজেক্ট রাজু এন্ড শোভন, ভার্ব হচ্ছে আর, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। অ্যামিজ আর থাকলে আমরা অনেকেই মনে করি মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা কিন্তু আরটাই এখানে মেইন ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর একটা সেন্টেন্স। নাও, এখন, দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস, এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে, আজ, দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স, অর্থাৎ আজ তারা একে অন্যের সাথে দেখা করে 3 বছর পর। তাহলে এই টুডে শব্দটা এটা কিন্তু একটা অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডভার্ব অফ টাইম। নাও এটাও কি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। দে মিট তারা দেখা করে বা সাক্ষাৎ করে, ইচ আদার এটাকে কি বলা হয় জানেন, একটা রেসিপ্রোকাল প্রোনাউন। হ্যাঁ, ইংলিশ আমাদের তৃতীয় বা চতুর্থ ক্লাসে প্রোনাউনের ডিটেলস ক্লাস আছে। হ্যাঁ, এই দেখেন প্রোনাউনের ডিটেলস ক্লাসটা কোথায় আছে যেন, প্রথম দিকেই থাকবে, পঞ্চম ক্লাসে প্রোনাউন ইন ডিটেলস। তো এই ক্লাসে আমি দেখাবো আপনাদের এই রেসিপ্রোকাল প্রোনাউন ইংলিশ ল্যাঙ্গুয়েজে মূলত দুইটা এক্সাম্পল আছে, ইচ আদার এবং অন অ্যানাদার। দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার বসে। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড, তারা খুবই খুশি। মিট মানে দেখা করা, টু মিট মানে দেখা করে, দেখা করতে পেরে। এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস বি অর নন ফাইনাইট ভার্ব, একে অন্যের সাথে অনেক দিন পর। এইবার দেখেন এই বাক্যটা, আফটার সো মেনি টক্স। দেখেন এতটুকু ধরে, এটা একটা ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয় এটাকে। এটা কিন্তু কোনো সাবজেক্ট না, এখানে কোনো ভার্বও নেই, জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড, প্রেপোজিশনাল ফ্রেজ। এইখান থেকে বাক্যটা শুরু, রাজু এটা সেইড, রাজু এটা সাবজেক্ট, দেন সে থেকে সেইড এটা ভার্ব, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অনেক কথা বলার পর রাজু বলল উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটা হাসি নিয়ে, হাউ ইজ রূপা, অর্থাৎ রূপা কেমন আছে। শোভন সেইড উইথ আ শাই, শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও, আমি জানি না সে এখন কেমন আছে। আই উইশ শি মে স্টে বেটার দেন আই, আমি চাই বা আই হোপ আমি আশা করি সে আমার চেয়ে ভালো থাক। মে স্টে বেটার দেন আই, এটা একটা অপটাটিভ সেন্টেন্সের ভিতর যায়। বলছে হোয়াট আর ইউ সেইং, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে রাজু এবং শোভন দুই বন্ধু কথা বলছে। তো শোভনের একটা গার্লফ্রেন্ড ছিল তার নাম রূপা। তো অনেকদিন পর কথা বলতে বলতে রাজুও সেটা জানতো। তো রাজু সেই রূপার কথা জিজ্ঞাসা করছে যে শোভন, রূপা কেমন আছে। শোভন বলছে আমি জানি না সে কেমন আছে, বাট আমি চাই সে ভালো থাক আমার থেকে। এবার রাজু বলছে যে কি বলছো তুমি, কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা আচ্ছা, এর পরের বাক্যটা একটু উল্টে যাবে, এটা এরকম হবে যে ডিডেন্ট ইউ ম্যারি হার, ডিডেন্ট ইউ ম্যারি হার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। বাংলা অর্থ কেমন জানেন, তুমি তাকে বিয়ে করনি, তুমি তাকে বিয়ে করনি। বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার,
আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি। কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি, বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি। আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। আমি সর্বদা বা সব সময় তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। বলছে আই ক্যান নট বিলিভ, অর্থাৎ আমি বিশ্বাস করতে পারছি না। শি সেইড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল, শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে। শি অলসো সেইড মি দিস টক্স থাউজেন্ড টাইমস, সে এ কথা আমাকে হাজারবার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ, অর শি লাইড। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, ইট এরপরে সিমস এস ভার্বের সাথে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে কথাগুলো বলেছিল না জেনে, উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, অর্থাৎ ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। লাই মানে মিথ্যা বলা, এর পাস্ট ফর্ম লাইড। তাহলে দেখছেন কিভাবে সেন্টেন্স গুলো হচ্ছে। আমরা অনেকেই জাস্ট রিডিং পড়তে পারি, বাট অ্যাকচুয়াল থট, অ্যাকচুয়াল বাংলা মিনিং কি, এটা বের করতে পারি না। এটা বের করা আমাদের শিখতে হবে। এরপর দেখেন কি বলছে, হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, অর্থাৎ তার নিরীহ যে চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে। ইজ সাবজেক্ট, ফ্লটিং এটা ভাষা, মেইন ভার্ব, স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব, অর্থাৎ একটা অ্যাডভার্ব একটা সেন্টেন্স বা বাক্যের যে কোনো জায়গায় ইউজ করা যায়। এটা আপনি শুরুতেও বলতে পারেন, লাস্টেও বলতে পারেন, এরকম মাঝেও দিতে পারেন। সো ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন, অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, অর্থাৎ তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। মেয়ে লাই, মিথ্যা বলতে পারে। শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আই ড্রিম থেকে আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। মাই ড্রিমস ডিড নট কাম, সত্য হয়নি। তাহলে বলেন তো, আমি যদি বলতাম যে আমার স্বপ্ন সত্য হয়েছিল, আমার ইংলিশটা কি হতো? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আমার স্বপ্ন সত্য হয়েছিল, ইংলিশটা কি হতো? My dreams come true. না, কে বলতে পারবেন? My dreams come true. My dream was come true. My dream was your dreams come true. My dreams came true. Good. দেখছেন কি অবস্থা আমাদের দেশে? হ্যাঁ, ওয়াজ কাম ট্রু, এটা কোনো স্ট্রাকচার সেন্টেন্সের? দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয় বি টু। আমরা ইংলিশ জানি না, ইংলিশে কথা বলতে পারি না, ভার্বের ফর্ম জানি না বলে। এই কথাটা আমি একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম, কনজুগেশন অফ ভার্ব, এটা ভালোভাবে জানতে হয়, না হলে আপনি জীবনে কোনোদিন কোনো কিছু শিখে ইংরেজিতে কথা বলতে পারবেন না। আমার প্রথম ফ্রি ক্লাসটা দেখে আসবেন, ওইখানে ইন ডিটেলসে আমি বলছিলাম হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। আমার স্বপ্ন সত্য হয়েছিল, মাই ড্রিমস কেম ট্রু, এই কামের পাস্ট ফর্ম কেম। আর যখন আপনি ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ করবেন, ডিডের ব্যবহার করতে হয়। ডিড কি, ডু এর পাস্ট ফর্ম, মানে অলরেডি একটা পাস্ট ফর্মের ভার্ব বসে যাচ্ছে, তখন আর মেইন ভার্বটা পাস্ট ফর্মে থাকে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। এই জন্য নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ হলে এরকম হয়, এই যে মাই ড্রিমস কাম ডিডেন্ট কাম ট্রু। এই দেখেন, আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আমি যদি বলি আমি তাকে নিয়ে স্বপ্ন দেখিনি, আই ডিডেন্ট ড্রিম, তখন আর ড্রিমড হয় না, আই ডিডেন্ট ড্রিম, এরকম হয়। এগুলো বুঝতে হবে। দেখেন, রাজু সেইড ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করছেন, যে সে কেন এমনটা করলো। ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, বলছে আই ডোন্ট নো হোয়াই। রাজু সেইড ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়। শোভন সেইড she married the only son of the richest man of our village, his name is Robbie, you know him। বলছে সে আমাদের দেশে, আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলে রবিকে বিয়ে করেছে। তার মানে একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে, তার নাম রবি, তুমি তাকে চেনো। তাহলে সে বিয়ে করেছিল, শি ম্যারিড,
তাহলে আমি যদি বলি সে বিয়ে করেনি, ইংলিশ কি হবে বলতে পারেন? সে বিয়ে করেনি, ইংলিশ কি হবে বলেন তো? He didn't marry. হ্যাঁ, He didn't marry. ডিডেন্ট ম্যারি, রাইট, শি ডিডেন্ট ম্যারি মানে সে বিয়ে করেনি। এরপর বলছে হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, এটা কি? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের WH ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। যে কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না, হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না। বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, অর্থাৎ আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল, ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস, আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। সাডেনলি অর্থাৎ হঠাৎ করে, হি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে কমিয়ে দিয়েছিল কথা বলা, টকিং মানে কথা বলা, অর্থাৎ এই যে ওয়ার্ডটা, এইটা দেখে অনেকেই মনে করতে পারেন যে এটা একটা ভার্ব, বাট এটা চেহারা ভার্বের মতো হলেও এটা ভার্ব না, ভার্ব থেকে দূরে বসছে, এটা একটা নন ফাইনাইট ভার্ব। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটাকে বলে একটা জেরান্ড, সরি, মানে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট হচ্ছে জেরান্ড, আর অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা হচ্ছে মূলত একটা নাউন, এটা নাউনের কাজ করে, ঠিক আছে? অর্থাৎ এখানে সাবজেক্ট শি, রিডিউসড এটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, আর টকিং এটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ, বাট স্থির অবস্থা প্রকাশ করছে, তো এটাকে আমরা বলবো নাউন। অ্যাজ এ পার্ট অফ স্পিচ কি? নাউন। নন ফাইনাইট ভার্বের পার্ট হিসাবে কি? একটা জেরান্ড, ঠিক আছে? বাংলা কি তাহলে? শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল, এগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। I doubted something wrong and I asked her, what's wrong with you? She said everything is all right. বলছে আমি সন্দেহ করেছিলাম কিছু একটা ভুল হচ্ছে এবং আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে, I asked her, কি সমস্যা তোমার? বলছে সবকিছুই ঠিক আছে, she said everything is all right. Keeping hand on শোভন shoulder, শোভনের কাঁধে হাত রেখে রাজু looked at his eyes, রাজু তার চোখের দিকে তাকালো। Tears trickled from his eyes, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু said with tears in eyes, রাজু চোখে পানি নিয়ে বলল, but she continued to be changed, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। It was very painful to take her changes easily, এটা খুবই কষ্টদায়ক ছিল, খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা সহজে মেনে নেওয়া। শোভন ওয়াজ উইপিং, শোভনও কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। ট্রাইড টু কনসোল শোভন, বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না, পর্যাপ্ত ছিল না পৃথিবীতে তার কষ্টটা দূর করার মতো বা দূর করার জন্য। শোভন said with tears on his eyes, শোভন তার চোখে পানি নিয়ে বলল, I was waiting for getting her back as like as she was in earlier days. I was waiting, অর্থাৎ আমি অপেক্ষা করতেছিলাম তার ফিরে আসার জন্য, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। বাংলাটা কি বুঝতে পারছেন? আমি অপেক্ষা করছিলাম, আমি অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক, তার ফিরে আসার জন্য, যেমনটা অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, সে আগের দিনগুলোতে ছিল। দেখেন ল্যাঙ্গুয়েজ শিখবেন, প্র্যাকটিক্যালি শিখবেন, প্লেজারের সাথে শিখবেন, আনন্দের সাথে শিখবেন, এটা কঠিন কেন মনে হবে? এবং আবারও বলি আমি, ছোট ছোট রুলস বা স্ট্রাকচার প্র্যাকটিস করে কখনো ভাষা ডেভেলপ করা যায় না, অলওয়েজ প্র্যাকটিক্যাল জায়গাটাতে মুভ করতেই হবে আপনাকে। আমরা গ্রামার শিখে বসে থাকি, ওইটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। আমিও কিন্তু গ্রামার শেখাই, স্পোকেনের রুলস রেগুলেশন শেখাই, বাট প্র্যাকটিক্যালি কিভাবে সেটা কনভারসেশনে, কিভাবে সেটা স্পিকিং এ, কিভাবে সেটা রিডিং এ অ্যাপ্লাই করতে হয়, সেটা কিন্তু আপনাদের আমি দেখিয়েছি বা দেখিয়ে যাচ্ছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন তারা জানেন প্রত্যেকটা ক্লাস কতটা ইম্পর্টেন্ট ছিল। আগামীকাল থেকে আর ক্লাসগুলো এইভাবে পাবেন না, যারা পেইড কোর্সে আসবেন তারাই শুধু থাকতে পারবেন, আর আপনার মনে থাকবে। ফ্রি ক্লাসগুলো দেখবেন, অনেক কিছু আমি এর ভিতরে আলোচনা করেছি। এবার বলছে ডিড শি কাম ব্যাক নো মোর, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাংলাটা কি তাহলে? যে সে কি কখনোই ফিরে আসেনি, বাংলা কি? সে কি কখনোই ফিরে আসেনি, অর্থাৎ ডিডটা আমার, ডিড দিয়ে কোশ্চেনটা হচ্ছে, মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, টেন্সটা কোন টেন্সে? পাস্ট টেন্সে। অর্থাৎ
পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে ডিড এর ব্যবহার করতে হয়, আর মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। কিন্তু যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে তখন কিন্তু মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন উত্তরে কি বলছে দেখেন, she came back on day, বলছে did she come back no more, বলছে she came back on day, অর্থাৎ সে একদিন ফিরে এসেছিল। she sat beside me, sit এর past form sat, অর্থাৎ সে আমার পাশে বসেছিল, টাচিং মাই বডি, আমার বডিতে টাচ করে। I lost myself in joy, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। I got the most precious things in the world, আমি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। I felt like that I got back my lost dreams, আমি এমনটা, এফ ডাবল এল ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। আই গট ব্যাক মাই লস্ট ড্রিমস, বলছে হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল, সে কি বলেছিল। শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভড বাট মে নট বি ম্যারিড, অর্থাৎ তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে বাট বিয়ে করা যেতে পারে না। তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে কিন্তু বিয়ে করা যেতে পারে না। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওন, কারণ ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না। এই যে ক্যান নট বি প্লাস ভি থ্রি, এগুলো আবার কি জানেন, এগুলো হচ্ছে মডালের প্যাসিভ ভয়েস। মডাল অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপর বি প্লাস ভি থ্রি। কেন এমন হয়, সাবজেক্টটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, লাভ এখানে সাবজেক্ট, দেখছেন। এবার বলছে আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, এটাও প্যাসিভ ভয়েস, ওয়াজ প্লাস ভি থ্রি, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছি। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, এ কারণেই আমি একজন ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলছে হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে, বলছে তুমি তাকে কি বলেছিলে। বলছে আই হ্যাড মেনি থিংস টু সেই হার, আমার তাকে বলার অনেক কিছু ছিল। বাট আই কুড নট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। বলছে ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, কেন সে এই বিষয়গুলো ভাবেনি তোমার প্রেমে পড়ার আগে বা তোমার সাথে ভালোবাসার আগে। বলছে সে নিউ, সে জানতো, ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয় বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, সে জানতো যে তুমি একটা বেকার ছেলে তোমার সাথে ভালোবাসার আগে বা তোমার প্রেমে পড়ার আগে। নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, এগুলো আমাদের জানতে হবে। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, হ্যাভ মানে কি থাকা, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, প্রিপজিশনাল ফ্রেজ, মানে 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর শি ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। বলছে আই সেইড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ, ক্রাই মানে কাঁদা, এর পাস্ট ফর্ম ক্রাইড, অর্থাৎ আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকেই কিছু বলিনি। বলছে আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো সেটা। বলছে শি চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছে। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হতে পারে না, একজন প্রতারক কখনো সুখী হতে পারে না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান বাট গড মাস্ট পানিশ হার, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। মাস্ট পানিশ অর্থাৎ মডেলের সেন্টেন্স এটা। বলছে আই নেভার কার্স হার, মানে কি আমি তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সর্বদা প্রার্থনা করি যে সে সুখে থাকুক। এবার কি বলছে দেখেন, বলছে ডিডেন্ট ইউ ম্যারি, অর্থাৎ তুমি বিয়ে করনি। বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইড ফর মি, আমার পিতামাতা আমার জন্য মেয়ে খুঁজছে। ব্রাইড মানে বউ, বধূ, কন্যা। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, বলছে ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, কি বলছে, কিন্তু আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি। হ্যাভ লস্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, বলছে অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ, পৃথিবীতে এমনও কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। বলছে ইয়েস আই বিলিভ দ্যাট, হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি, বলছে ইয়েস আই ডিড। হ্যাঁ, শোভন সেইড সে সামথিং অ্যাবাউট হার, হ্যাঁ
তার সম্পর্কে কিছু বলবো। বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস। কিন্তু তার সরলতা তাকে গর্জিয়াস করে তুলছে, তাকে সুন্দর করে তুলছে। বলছে হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন। এটা কে বলছে? এটা হচ্ছে শোভন রাজুকে জিজ্ঞাসা করছে রাজুর ওয়াইফ কেমন সেই সম্পর্কে। বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড। হ্যাঁ, খুব সুন্দর নয় কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস। মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে মাইন্ড এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য এই লাভের সাথে কিন্তু একটা এস বসছে, যে তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। বলছে ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু সেইড অ্যাজ আ পারসন ইউ আর বেটার দ্যান আই। একজন মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই। আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। আমি মনে করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং। অর্থাৎ রাজুর মোবাইলটা বাজতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, হ্যাঁ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি। ইজ ওয়েটিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ আই স্মাইল অন হিজ ফেস। শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ। জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম। তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন। শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যেতে পারে। সো এই হচ্ছে আমাদের গল্প। এই গল্পগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। এই যে স্টুড, স্টার্ট থেকে স্টুড, দেখছেন শোভন স্টার্টেড শুরু করলো, হিজ ওয়াকিং তার হাঁটা। এই ওয়াকিংটা কি জাস্ট একটা নাউন। ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, ক্যান বি প্লাস ভি3 মানে যত দূর পর্যন্ত দেখা যেতে পারে। হ্যাঁ, মডালের প্যাসিভ। তো এই যে প্যাসেজ গুলো, এই প্যাসেজ গুলো প্র্যাকটিক্যালি রিড আউট করে তার অ্যাকচুয়াল মিনিং বের করার চেষ্টা করতে হবে, পড়ার চেষ্টা করতে হবে। এইভাবে আপনি যদি অ্যাটলিস্ট 5টা 6টা 7টা গল্প সহজ দেখে পড়েন, রিড আউট করতে পারেন, তাহলে আপনার এই সেন্টেন্সের ফরমেশন গুলো বুঝতে সহজ হবে, টেন্স গুলো আইডেন্টিফাই করতে পারবেন। আমরা শুধু টেন্সের স্ট্রাকচার শিখে বসে থাকি, প্যাসিভ শিখে বসে থাকি, বাট প্র্যাকটিক্যালি আমরা কখনো দেখার চেষ্টা করি না। প্র্যাকটিক্যালি যদি প্যাসেজ গুলো অ্যানালাইসিস করা যায়, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, স্পিকিং, প্রোনাউন্সিয়েশন, অনেকগুলো জায়গা একসাথে কভার করা সম্ভব। বাট দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের টিচার্সরাও এইভাবে দেখায় না। শুধুমাত্র আমরা রুলস স্ট্রাকচারের উপরেই সীমাবদ্ধ থাকি। হ্যাঁ, এরকম এই যে কেবল আমি একটা জায়গায় বের করতেছিলাম না, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অফ এনাস প্লাস এক্সটেনশন, আমি একটা করে দিলাম, বাকিগুলো আপনারা করেন। অনেকে এইগুলো খুব এনজয় করে, ভাবে কত সুন্দর ইংরেজি শিখতেছি। এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। এইভাবে বাকিগুলো আপনারা করেন। তো এগুলো দিয়ে কখনো ওই ভাষাটা ডেভেলপ করা যায় না। আমি এতদিন যে ক্লাসগুলো নিয়ে আসছি, প্র্যাকটিক্যালি যেভাবে শিখিয়ে আসছি আপনাদের বা দেখিয়ে আসছি, একবার ভেবে দেখবেন কত কিছু এর ভিতরে ছিল। হ্যাঁ, তো যারা পেইড কোর্সে আসবেন তারা আনন্দের সাথে, প্লেজারের সাথে, এতটুকু আমি বলতে পারি, ইন ডিটেলসে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আমি সেইভাবেই অনেক পরিশ্রম করে প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি। আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, আর তার আগে আমি আবারও বলে দিচ্ছি, যারা পেইড কোর্সে আসবেন এখনো পর্যন্ত আগামীকালকের ভিতরেই ভর্তি কনফার্ম করে ফেলবেন। না হলে শুরু থেকে যদি না করেন, আমি আরেকবার বলে রাখি, অনেকে বলছেন যে ঈদের পরে করব, রমজান মাস, বাট আমাদের ব্যাচটা যেহেতু আগামীকাল থেকে শুরু হচ্ছে, ঈদের টাইমে তো আমাদের ছুটি থাকবে, সেটা নিয়ে তো সমস্যা নাই। বাট এই সময় যদি শুরু থেকে আপনি করতে পারেন, তাহলে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। আর ধারাবাহিকভাবে শুরু থেকে করতে পারলে অ্যাকচুয়াল বিষয়টা অনেক ভালোভাবে আপনি বুঝতে পারবেন, কারণ ঈদের আগে আমাদের 6টা 7টা ক্লাস অলরেডি হয়ে যাবে। তো এই 6টা 7টা ক্লাস পিছিয়ে পড়া মানে অনেক দূর পিছিয়ে পড়া। একটা ক্লাসে আমি কতগুলো বিষয় আলোচনা করি, আপনি ইমাজিন করে দেখেন, তাহলে 6টা 7টা ক্লাসে কতটুকু ইমপ্রুভমেন্ট, কতটুকু ডেভেলপমেন্ট আপনার হয়ে যাবে, এটা আপনি ইমাজিন করতে পারবেন না। আর যারা ঈদের পরে ভর্তি হতে চাইবেন, তারা ওই জায়গাটা থেকে ছিটকে যাবেন, পিছিয়ে পড়বেন। এই জন্য বলছি, এখনো পর্যন্ত যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চান বা করতে চান, আগামীকাল থেকে ক্লাস শুরু করবেন। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, বিশ্বাস থাকে, ভরসা থাকে, যারা আমার এতদিন ক্লাসগুলো দেখছেন, আমাকে চিনছেন, ভর্তি হয়ে যান।
আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। টোটাল 3 মাসের কোর্স। ইভেন এটাও আমি বলছি 3 মাসের ভিতরে যদি কাভার করতে না পারেন, এর থেকে বেশি সময় যদি লাগে সেটাও আপনি পাবেন। আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকা পে করে আপনি জানাবেন, 2,000 টাকার মধ্যেই যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এটাও বলেছি, যারা একবারে দিতে পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। এই সুযোগ কেউ দেয় না, কোনো কোর্সে দেখবেন না, বাট এটা আমি রাখি। বাকি 1,000 টাকা আগামী মাসে দিলে হবে। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা থেকে 11টা। ফ্রি ক্লাস আগামীকাল থেকে আর এইভাবে হবে না। এরপর এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট। আমি একদম বেসিক থেকে শুরু করে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং সবকিছুই দেখাবো। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইফেক্টিভ একটা কোর্স হবে। আপনার স্ব স্ব সেক্টরে আপনি কাজে লাগাতে পারবেন সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা 3 মাসের ভিতর শিখে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে, যাতে করে আপনি অনেক ভালোভাবে প্রত্যেকটা বিষয় ডেভেলপ করতে পারেন, টিচারের সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারেন। লাইভ ক্লাসে কোনো কোশ্চেন থাকলে এই ফ্রি ক্লাসগুলো আমি আপনাকে মিউট রেখে পড়াচ্ছি। লাইভ পেইড কোর্সে আসলে আপনার কোনো সমস্যা থাকলে লাইভ ক্লাস ইনস্ট্যান্টলি আপনি কোশ্চেন করতে পারবেন। সেখানে 2 ওয়ে কমিউনিকেশন থাকবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন। আর এটা না হলে কখনো 1 ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ভাষা শেখা যায় না। আর নতুন ব্যাচ রাত 10টাতেই হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারেন। এবং এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিব। যারা পেইড কোর্সে আসবেন প্রত্যেকটা ক্লাসের, প্রিমিয়াম ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। কোনো ক্লাস মিস করলে আপনি দেখে নিতে পারবেন। এছাড়া আমার বইটা আছে, এই বইটাও একটা হার্ড কপি যদি আপনি রাখতে পারেন অফলাইনে, এটার প্রায় 400 টাকা। এটা যদি আপনি একটা কপি রাখতে পারেন তাহলে আপনার বেনিফিট। বাট এটা ম্যান্ডেটরি না, কারণ আমি সবগুলো ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি। যদি আপনার মনে হয় আপনি মোবাইল দেখে বা আপনার ল্যাপটপ থাকে সেগুলো দেখে পড়তে পারবেন, তাহলে সমস্যা নেই। আর যদি মনে হয় যে না, হার্ড কপি বই থাকাটা আমার কাছে দরকার, বা এটা থাকলে আমার পড়াটা আরো সুবিধা হবে, আরো ইফেক্টিভ হবে, স্যারের ক্লাসগুলো রেগুলার হইতে করব, এবং যে ক্লাসগুলো নিচ্ছে আমি এই ক্লাসগুলো এই বইতে যেভাবে লেসন সাজানো আছে সেইভাবে ধারাবাহিকভাবে আমি নিয়ে থাকি। এখানে গ্রামার, স্পিকিং, রিডিং, রাইটিং সবকিছু আছে। তো বইটার সাথে থাকলে, রেগুলার ক্লাস করলে আপনাকে কেউ আটকাতে পারবে না। এতটুকু বলতে পারি, আপনি অনেক দ্রুত সময়ের ভিতর ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এটা আমার নিজের হাতে লেখা স্পোকেন ইংলিশের উপর এই বইটা, একদম সহজ এবং সাবলীল ভাবে লেখা আছে। যারা একদমই দুর্বল তারাও এটা পড়লে সবকিছু বুঝতে পারবেন এবং ভালোভাবে কম সময়ের ভিতর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন। এবং এখানে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সবকিছুই থাকবে। তো যদি মনে করেন আমি ইংলিশে এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তারা আসতে পারেন। একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে থেকে, মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে পারবেন কম সময়ের ভিতরে। আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে বা করতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে। আপনাকে ইংরেজি শিখে যেতে হবে, এটা আপনি শেষ নামাতে পারবেন না। বাট আপনি যদি সত্যিকার অর্থে এক্সপার্ট হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করেই এগোতে হবে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক আছে, কোনটার সাথে কোনটা রিলেটেড বা কানেক্টেড, ঠিক কতটুকু পড়লে আমি ডেভেলপ করতে পারবো। আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে দেখে যেতে হবে, দিন মাস বছর যেতে থাকবে, আপনিও শিখে যাবেন, শিখবেন, শিখতে পারবেন, বাট নিজের ভিতরে কিন্তু অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে না, আমি এখন পুরোপুরি ভাবে ইংরেজি জানি, আমি আমার এই সেক্টরে এটাকে কাজে লাগাতে পারবো। এটা হয়ে ওঠে না, ভেবে দেখবেন। তো এই জন্য এখানে প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, ধারাবাহিকভাবে হবে, যাতে করে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে। ইনস্ট্যান্টলি আপনি নিজের মতো করে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, আপনার কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, অফিসে একটা ভাইবা ফেস করতে পারেন। এর জন্য এই বেসিক গ্রামার ক্লাসগুলো আমি নিয়ে থাকি। 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, যাতে করে আপনি দ্রুত ইংলিশে কথা বলতে পারেন। অর্থাৎ কথা বলার জন্য যা কিছু আছে, টেন্স, মডাল, সেমি মডাল, এগুলো ইন ডিটেলসে বুঝাবো। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, যাতে করে যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, কর্পোরেট অফিসে জব করেন, যারা আইএলটিএস এক্সাম দিবেন, রাইটিং নিয়ে প্রবলেম ফেস করছেন, এই ক্লাসগুলো থেকে তাদের ওই রাইটিং এর জায়গাটা ডেভেলপ হবে। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন প্র্যাকটিস। অর্থাৎ এখানে ওরাল ডেভেলপমেন্টের জন্য এখানে কাজগুলো আমি আপনাকে দিয়ে করাবো। কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং সার্টেন টপিকের উপর আমি স্পিকিং করাবো, আইএলটিএস এর কিউ কার্ড টপিকের উপর। সেখানে যে ভুলটা হবে আমি ধরাই দিব, আপনাদের কাজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে রেগুলার ওয়েতে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন সপ্তাহে 7 দিনই। তো এই সুযোগটা যদি থাকে, এই ফ্যাসিলিটি যদি থাকে, আপনি কেন পারবেন না? এবং আমার সফলতার সাথে 66তম ব্যাচ চলে আসছে বর্তমানে। আমাদের নতুন যে ব্যাচ আগামীকাল থেকে হবে, 67তম পেইড ব্যাচ শুরু হবে।
তো আপনারা ভর্তি হয়ে যেতে পারেন, এতটুকু বলতে পারি। খুব কম সময়ের ভিতর আপনি আপনার ডেভেলপমেন্ট বুঝতে পারবেন। আমি সেইভাবেই অনেক পরিশ্রম করে ইন ডিটেলসে প্রত্যেকটা বিষয় পড়িয়ে থাকি। আর পেইড কোর্সে আসলে আরো ওয়েল এনভায়রনমেন্টে প্রত্যেকটা বিষয় আপনি ডেভেলপ করতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করে জানাবেন, আমার এই দুইটা নাম্বারে বিকাশ, নগদ বা রকেট আছে, সেন্ড মানি করে জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে আপনাদের অ্যাড করে নিব। যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন, আগামীকালই আপনারা, একটা ফ্রি ক্লাস অর্গানাইজ করতে গেলে অনেক কিছু করা লাগে, আর তার আগে আমার আরো ব্যাচ থাকে, এই জন্য আমি গ্রুপটা এখনো পর্যন্ত করিনি। আগামীকাল থেকে আপনারা পেইড কোর্সের গ্রুপ, কনভারসেশনের যে মেইন গ্রুপ, এগুলো পেয়ে যাবেন যারা অলরেডি ভর্তি হয়েছেন, কারণ প্রত্যেকের নামই এন্ট্রি করা হয়েছে। এবং যারা এখনো পর্যন্ত ভর্তি হননি, আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি কনফার্ম করবেন, তাহলে আগামীকাল রাত 10টা থেকেই একদম ফার্স্ট ক্লাস শুরু হবে পেইড কোর্সের। ফার্স্ট ক্লাসটা থাকবে প্রোনাউন্সিয়েশনের উপর, আইপিএ প্রোনাউন্সিয়েশন, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট এর উপরে থাকবে। তো একদম প্রথম থেকে ধারাবাহিকভাবে যদি করতে চান, আগামীকালকের ভিতরেই আপনার ভর্তি কনফার্ম করবেন। যারা পেইড কোর্সে আসবেন, আপনাদেরকে একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। অর্থাৎ অফলাইনের একটা কোর্সের থেকে প্রফেশনাল ওয়েতে আপনি এখান থেকে ডেভেলপ করতে পারবেন। এইটা জাস্ট একটা ফর্মালিটিস থাকবে, অর্থাৎ আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে বা ব্যান হতে পারে, যদি কোনো সমস্যা হয় এইটা আমাকে দেখালে হুম, আমি আবার পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে নিব। এছাড়া আমার আমার যে বইটা আছে, এই বইয়ের একটা কপি আমি আপনাদের কাছে পাঠিয়ে দিব, পিডিএফ ফাইল। এটা আপনার কাছে রাখবেন, রেগুলার ওইতে ক্লাস করবেন। আর প্রত্যেকটা ক্লাসের তো আলাদা আলাদা ফাইল, হোমওয়ার্ক শিট, এগুলো আপনারা পাবেন। আর অফলাইনে আমার যে বইটা আছে, ওটাও যারা আপনারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারবেন। আমি এতটুকু বলতে পারি যে আহ, কোথাও প্রবলেম হবে না, অনেক ভালোভাবেই ল্যাঙ্গুয়েজটাকে আপনি কাভার করতে পারবেন, ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। সো এই হচ্ছে মেইন কথা। আরেকটা বিষয় আমি একটু বলি, একটা স্টুডেন্ট কে পড়ানোর পর সে কতটুকু পারলো, তার জন্য কিন্তু আমি আবারও বলছি, অন টু ওয়ান সেশন, যেটা অর্থাৎ স্পিকিং সেশন, প্রেজেন্টেশন, স্পিকিং টেস্ট আমি নিয়ে থাকি প্রত্যেকটা স্টুডেন্টদের কাছ থেকে। এবং এইগুলো আপনারাও দিতে পারবেন। আমার হাজার হাজার স্টুডেন্ট দরকার না, আমার কাছে 10 জন 15 জন থাকুক, বাট তারাই যেন এক্সপার্ট হতে পারে, সেই ইচ্ছা নিয়েই আমি এই ক্লাসগুলো করিয়ে থাকি। হ্যাঁ, সো এইভাবে আপনারা Ideas and correct এই স্পিকিং টেস্ট confidence of গুলো, life. এটাও আমি আপনাদের কাছ থেকে নিব। It তো also build global আপনি যে কোনো একটা অফলাইনের কোর্স business. করে আসেন, I mean, যে কোনো you are অনলাইনের কোর্সের পেইড কোর্স করে আসেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যান। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। আর পেইড কোর্স তো দূরের কথা, পেইড কোর্সে অনেক কিছু আছে, অনেক। আমার কাছে যারা পেইড কোর্স করে তারা নিজেরাই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং দিয়ে থাকে, অন্যান্য জায়গায় শিখিয়ে দিয়ে থাকে, তাদেরকে আমি টিচার করেই বের করি। আমি এইভাবেই শেখাই, ভাষা ভাষা কোনো বিষয় আমি শেখাই না। আমার আমার প্রত্যেকটা জায়গা আমি এইভাবে ডেভেলপ করে থাকি। এই কথাটা আমি আপনাদেরকে বারবার বলছি। তো যারা আসতে চান তারা জানাবেন, আমি আপনাদেরকে অ্যাড করে নিব। সো এই হচ্ছে মেইন কথা। আর আগামীকাল থেকে শুরু হবে, সবার জন্য শুভকামনা।